আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফিউদ হোসেন বাপ্পি আছি তোমাদের সাথে ক্রিয়েটিভ ফিজিক্সের পক্ষ থেকে। আজকে আমাদের ভেক্টর লেকচার সিরিজের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা পড়াশোনা করব ভেক্টরের প্রকারভেদ, টাইপস অফ ভেক্টর। তো এর গত ক্লাসে আমরা পড়েছিলাম ইন্ট্রোডাকশন অফ ভেক্টর, ভেক্টরের পরিচিতি নিয়ে। তো যারা তোমরা আমার এর আগের ক্লাসটা করোনি তারা অবশ্যই আগের ক্লাসটা করে আসবে। কেন? কারণ আগের ক্লাসটা আমাদের সামনের ক্লাসগুলো ভালোভাবে বোঝার জন্য খুবই হেল্প করবে। তাহলে চলো আমরা শুরু করি। এই যে আমরা ভেক্টর যে পড়লাম, এর আগের ক্লাসে একটু আমি রিভিশন দিই যে ভেক্টর জিনিসটা হলো যে সকল রাশির মান এবং কি থাকবে, দিক থাকবে, সেই সকল রাশিকে আমরা ভেক্টর রাশি বলবো। তো সেই সূত্র ধরে আজকে আমরা ভেক্টরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো ভেক্টরের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যে ভেক্টর নিয়ে আমরা কথা বলবো সেটা আমাকে বলা হবে সমভেক্টর বা সমান ভেক্টর। সমভেক্টর বা সমান ভেক্টর, যেটাকে আমরা ইংলিশে কি বলে থাকি, ইকুয়াল ভেক্টর। ওকে, তাহলে সমভেক্টর বা সমান ভেক্টর এটা কি আসলে? যে ভেক্টর দুটো, ধরো দুইটা তুমি ভেক্টর নিলে, সেই দুইটা ভেক্টরের মধ্যে আমি যে এখন বৈশিষ্ট্যগুলো লিখবো এগুলো যদি থাকে তাহলে সেই দুইটা ভেক্টরকে সমভেক্টর বা সমান ভেক্টর বলা যাবে। প্রথম বৈশিষ্ট্য হলো তাদের মান সমান হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দিক সমান হবে। আরেকটা বৈশিষ্ট্য হলো, সেটা আমরা বলতেছি, কেন বলতেছি এখন লিখলে ব্যাপারটা তোমরা ওইভাবে ক্লিয়ার হবে না, আমি উদাহরণ যখন দেখাবো তখন এটা লিখবো। আচ্ছা, তাহলে কি বললাম আমরা, যে দুইটা ভেক্টর সমান তখনই হবে যখন সেই দুইটা ভেক্টরের মান সমান হবে, দিক সেম হবে এবং আরেকটা বৈশিষ্ট্য থাকবে। তাহলে সেই বৈশিষ্ট্য আমরা একটু পরে লিখতেছি। আগে দেখো, যেমন আমি ধরো দুইটা ভেক্টর নিলাম, সেটা কি, একটা এ ভেক্টর ইজ ইকুয়াল টু, ধরলাম যে কোনো বস্তুর ধরো বেগ, মানে একজন একটা রাস্তা দিয়ে ধরো হেঁটে যাচ্ছে, তার বেগ আমি এ দ্বারা ডিফাইন করলাম। তাহলে এই ভেক্টর ইজ ইকুয়াল টু বললাম যে 4 ms ইনভার্স 1, কি বললাম, পূর্ব দিকে। তাহলে এটা কিন্তু একটা বেগ ভেক্টর হয়ে গেল। কিভাবে বেগ ভেক্টর হয়ে গেল? কারণ এখানে বেগের একটা মান আছে এবং বেগের কি দিক দ্বারা সে ডিফাইন করা হয়েছে। তাহলে এটা হলো আমাদের একটা বেগের একটা ভেক্টর। এবং আমরা আরেকটা ভেক্টর নিব, ধরো অন্য একটা ভেক্টর নিলাম, সেটা হলো কি বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের মান কি হবে? ধরো নিলাম 4 ms ইনভার্স 1 পূর্ব দিকে। তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এ একটা ভেক্টর, বি একটা আলাদা ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের মান, এটার মান যদি আমি বলি মডুলাস অফ এ, আমরা গত ক্লাসে শিখে আসছি যে মডুলাস অফ এ মানে হলো এ ভেক্টরের মান, আর মডুলাস অফ বি মানে কি, বি ভেক্টরের মান। যেহেতু এখানে দেখতেছি আমরা যে উদাহরণে যে দুইটা ভেক্টর নিয়েছি সেই দুইটা ভেক্টরের মান কি সমান, তাহলে কিন্তু আমরা এখানে সমান চিহ্ন দিতে পারি। তাহলে হ্যাঁ, বুঝলাম, মান সমান এবং তাদের দিকও কিন্তু সেম। তাহলে দিক সেম বলে আমরা কি বলতে পারি, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। ওকে, ফাইন। তাহলে এই দুটোকে আমরা কি বলতে পারবো, সমভেক্টর বা সমান ভেক্টর বলবো। আচ্ছা, তাহলে আমরা যদি একটা एग्जांपल এইভাবে নিই, যেমন ধরো পি ভেক্টর, পি ভেক্টর দ্বারা বোঝাইলো একটা ভেক্টরের মান ধরো 10 নিউটন পশ্চিম দিক। আর একটা কিউ ভেক্টর নিলাম, সেই কিউ ভেক্টরের মান আমরা দিলাম এখানে ধরো 10 ms ইনভার্স 1 পশ্চিম দিক। তাহলে তোমাদের মধ্যে অনেকে বলবে যে ভাইয়া এই যে দুইটা ভেক্টর নিছেন, এই দুইটা ভেক্টরের মান সমান, দিক সেম, তাহলে এই দুইটা তো সমভেক্টর না। এই যে তোমাদের যে আমি 3 নম্বর বৈশিষ্ট্য যে ফাঁকা রাখছি, এই ফাঁকা রাখার কারণ হলো এই, এখন তোমরা বুঝতে পারবে যে দুইটা ভেক্টরকে সমান ভেক্টর আমরা তখনই বলতে পারবো যখন তাদের মান সমান হবে, দিক সমান হবে এবং তারা সমজাতীয় হবে, এবং তারা সমজাতীয় ভেক্টর হবে। সমজাতীয় বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? সমজাতীয় দ্বারা বোঝাচ্ছি যে তুমি যদি একটা ভেক্টর বেগ নাও তাহলে অবশ্যই
ওই ভেক্টরটাকে যার সাথে তুমি কম্পেয়ার করবা যে তারা সমান কিনা, সেই দুইটা ভেক্টর অবশ্যই একই জাতি হইতে হবে। মানে তুমি একটা বেগ নিলে অপরটা বেগই হইতে হবে, তুমি একটা বল নিলে অপরটা বলই হইতে হবে। দেখো এখানে কিন্তু তুমি একটা বল নিছো এবং একটা কি নিছো, বেগ নিছো। তো এই বল আর বেগ এখানে তো সে কি না, সমজাতীয় না, তার মানে দুইটাকে আমরা সমান ভেক্টর বলতে পারবো না। তার মানে দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন তাদের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে সেই দুইটা ভেক্টরের মধ্যে। একটা হলো তাদের মান সমান হবে, দিক সমান হবে, আর কি হবে, সমজাতীয় হবে। এইভাবে আমরা ভেক্টর কিভাবে সমভেক্টর হয় সেটা আমরা বুঝে গেলাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো আমাদের বিপরীত ভেক্টর। তাহলে চলো আমরা বিপরীত ভেক্টর কি সেটা বুঝে আসি। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হলো বিপরীত ভেক্টর। তাহলে আমরা লিখি এখানে বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর বলা হবে কিভাবে? বিপরীত কথা দ্বারা তোমরা অলরেডি অনেকে বুঝে গেছো যে বিপরীত ভেক্টর আসলে কেমন হওয়া উচিত। তো বিপরীত ভেক্টরটা হবে যেমন ধরো তুমি দুইটা ভেক্টর নিলা, বা যে কোনো দুইটা ভেক্টরের যে কোনো দুটি ভেক্টর তারা যদি মান সেম হয়, তাদের যদি কি সেম হয়, মান সমান হবে, এবং আরেকটা বৈশিষ্ট্য হলো দিক যদি বিপরীত হয়, দিক বিপরীত হয়, তাহলে তার যদি এই দুইটা বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা সেই দুইটা ভেক্টরকে কি বলতে পারবো, অবশ্যই বিপরীত ভেক্টর বলতে পারবো। তাহলে চলো আমরা উদাহরণে চলে যাই। উদাহরণে কিভাবে দিব, যেমন আমরা যদি একটা ভেক্টর নিই এভাবে, যে একটা ভেক্টর ধরো আমরা লিখলাম 2 ms ইনভার্স 2 পশ্চিম বা উত্তর দিকে, উত্তর দিক। সেম ভাবে আরেকটা ভেক্টর যদি আমরা নিই 2 ms ইনভার্স 2, এটা যেহেতু উত্তর দিক তাহলে যদি লিখি আমি দক্ষিণ দিকে। তাহলে দেখো এই যে দুটো ভেক্টর আমি নিলাম, আমি যদি দুটো ভেক্টরকে আঁকি তাহলে কিভাবে আঁকবো আমরা, এই দুটো ভেক্টর নিলাম, একটা ভেক্টর হলো এই দিক বরাবর যেটাকে আমরা a ভেক্টর দ্বারা ডিফাইন করছি, এবং আরেকটা ভেক্টর কিন্তু এই দিক বরাবর, এটা হলো উত্তর দিক এবং এটা হলো কি দক্ষিণ দিক। এবং তাহলে এই ভেক্টরটা আমরা নিব কি b ভেক্টর। তাহলে এখন কিন্তু এই a আর b দেখো তাদের মান কিন্তু সমান এবং তারা সমজাতীয় হয়েছে, মান সমান এবং তাদের দিকটা কিন্তু কি একদম টোটালি বিপরীত দিক। এমন না যে একটা ভেক্টর এরকম আর একটা ভেক্টর মোটামুটি এরকম হইলে হবে, তা কিন্তু হবে না। একটা ভেক্টরের সম্পূর্ণ কি হতে হবে, বিপরীত দিক হইতে হবে। তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা কি বলতে পারবো, বিপরীত ভেক্টর, বা অনেকে আমরা দেখছি যে এটাকে ঋণাত্মক ভেক্টরও বলে পরস্পরের সাপেক্ষে আর কি। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, এটাকে লেখা যাবে যে a ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস b ভেক্টর। এভাবে লেখার কারণ কি, এভাবে লেখার কারণ হলো এদের মান সমান, আর এটা দ্বারা কি বোঝায় যে এদের মানটা সমান হবে, আর এটা দ্বারা বোঝাবে এদের দিকটা কি পরস্পর বিপরীত হবে। ওকে, এখন এমন না যে ধরো তুমি একটা ভেক্টরকেই মানে দুইটা ভিন্ন ভিন্ন ভেক্টরকে বিপরীত ভেক্টর বলতে পারবা, তুমি কিন্তু চাইলে একটা ভেক্টরকেও তার বিপরীত ভেক্টর বানাতে পারো। কিভাবে বানাতে পারো দেখো, একটু খেয়াল করো। ধরো তোমাকে বলা হলো যে কোন বস্তুর বেগ এই দিকে, কোন বস্তুর বেগ v1 is equal to 2 ms inverse 1, এবং দিকটা তো আমরা তীর চিহ্ন দ্বারা বুঝতেই পারতেছি যে এদিকে। এখন তোমাকে আমি যদি বলি যে এই v1 এর একটা বিপরীত ভেক্টর নাও, v1 এর একটা কি নিবা, বিপরীত ভেক্টর নিবা। তাহলে বিপরীত ভেক্টরের নিয়মটা কি, নিয়মটা জাস্ট মাথায় রাখবা যে যে বিপরীত ভেক্টরটা আমরা নিব বা যার সাথে আমরা কম্পেয়ার করব একটা ভেক্টর, সে বিপরীত কিনা তার মান সেম হওয়া লাগবে। তাহলে এখানে যেহেতু এটা 2 ms inverse 1, বা এই বেগে এই যে v1 এর মান যেহেতু 2 ms inverse 1 বেগের একক, তো সো এইখানে আমরা যে বিপরীত দিকে একটা ভেক্টর নিব তার মানও কি হতে হবে, 2 হইতে হবে, কিন্তু দিকটা হবে কি বিপরীত দিকে। তাহলে এইটা যদি এদিকে হয় এটার দিকটা কি একদম সোজা বিপরীত দিকে হবে এই। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, v2, যার মান অবশ্যই 2 ms inverse 1, আর দিকটা কি, দিকটা হয় এদিকে। তাহলে খেয়াল করো এই দুইটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি যে v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর। এইভাবে লেখার মানে কি, মানে হলো যে v1 এবং v2 পরস্পরের মান সমান এবং তাদের দিক কি বিপরীত দিকে, এর জন্য তারা পরস্পর একটা বিপরীত ভেক্টর হিসেবে আমরা লিখতে পারবো। তাহলে আজকের পর থেকে যদি আমি তোমাদের কখনোই বলি যে এই ভেক্টরটার বিপরীত ভেক্টর নাও, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি কি মিন করছি, কিভাবে তোমরা নিবা। এই বিপরীত ভেক্টরের ইউজটা কিন্তু আমাদের অনেক বেশি হবে যখন আমরা বৃষ্টির ম্যাথ করব, যে ছাতা ধরার যে ম্যাথটা করব, তখন কিন্তু আমরা এই বিপরীত ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট কাজ করবে আর কি তখন। তো আই থিংক ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে চলো আমরা পরের টাইপটা পড়ে নিই। তো বিপরীত ভেক্টর পড়া শেষ, এখন আমরা পড়বো সমান্তরাল ভেক্টর এবং অসমান্তরাল ভেক্টর।
সমান্তরাল ভেক্টর। এটা হলো সমান্তরাল আর এটা হলো সমান্তরাল। আচ্ছা, তাহলে একদম বেসিক্যালি আমি বলে দিই, যেহেতু এটা ওইভাবে অত ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য তোমাদের বলতেছি। সমান্তরাল ভেক্টর হবে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ইট ইজ নট নেসেসারি যে দুইটা ভেক্টরের মান সমান হওয়া লাগবে। যে কোনো দুইটা ভেক্টরের মান যদি আমাদের কি হয়, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে সেই দুইটা ভেক্টরকে আমরা পরস্পরের সাপেক্ষে সমান্তরাল ভেক্টর বলতে পারবো। এবং যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটার মান যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, মানে দুইটা ভেক্টরের মান যাই হোক না কেন, একটা ভেক্টর যদি এদিকে কাজ করে, অপরটা ভেক্টর যদি এদিকে কাজ করে, তাহলে এই দুইটা ভেক্টরকে পরস্পর সাপেক্ষে আমরা কি বলতে পারবো? অসমান্তরাল ভেক্টর বলতে পারবো। তাহলে ইতিমধ্যে আমরা সমভেক্টর, ঋণাত্মক ভেক্টর, সমান্তরাল ভেক্টর, অসমান্তরাল ভেক্টর এগুলো জেনে গেছি। তাহলে চলো পরেরটা আমরা জানি। পরের টাইপটা হলো সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর। আর আরেকটা যেটা বলবো সেটাকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। আচ্ছা, তাহলে সমরেখ ভেক্টরটা কি? নামের মধ্যেই কিন্তু ডেফিনেশনটা আসলে চলে আসছে। সমরেখ মানে হলো একটা রেখা বরাবর যদি দুইটা ভেক্টর থাকে একই রেখায়, অথবা একই পথে যদি দুইটা ভেক্টর থাকে, যেমন ধরো এটা একটা রেখা আমি যদি চিন্তা করি, এই রেখার এদিকে একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর ধরো এই বরাবর। তাই এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই এ আর এই বি ভেক্টর, এই দুইটা ভেক্টর হলো কি ভেক্টর? সমরেখ ভেক্টর। কেন? কারণ তারা একই সরলরেখা বরাবর আছে, এজন্য এটা সমরেখ ভেক্টর। আচ্ছা, তাহলে সমতলীয় ভেক্টরটা কি? এই ভেক্টরটা আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেক্টর চ্যাপ্টারে যত সামনে যাব তত ম্যাক্সিমাম যে ভেক্টরগুলো নিয়ে কাজ করবে, এর মধ্যে অনেক ভেক্টরই থাকবে যারা সমতলীয় ভেক্টর। তাহলে জেনে নিই যে সমতলীয় ভেক্টরটা কি। তো এইটাও সেম ভাবে নামের মধ্যে ব্যাপারটা লুকাই আছে, যে কি ব্যাপারটা? সমতলীয়। মানে সমতলীয় মানে কি? সমান্তর। সমান্তর বলতে এখানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হলো যে দুইটা ভেক্টর, এখানে দুইটা না, তুমি দুইয়ের অধিকও চালিয়ে নিতে পারো। তা আমরা আগে দুইটা নিয়ে কথা বলি। যে দুইটা ভেক্টর, বা আমি এমন দুইটা ভেক্টর নেব যে দুইটা ভেক্টর যদি একই সমতলে থাকে বা একই প্লেনে থাকে, তাহলে সেই দুইটা ভেক্টরকে আমরা কি বলতে পারবো? সমতলীয় ভেক্টর বলতে পারবো। যেমন বিষয়টা খেয়াল করো, আমি যদি ধরো এই ভেক্টরটা নেই আর যদি ধরো এই ভেক্টরটা নেই, ওকে, তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুইটা ভেক্টর কিন্তু একটা সমতলীয় ভেক্টর। কেন সমতলীয় ভেক্টর? আসলে মূল কথা কি, বোঝার সুবিধার্থে আমি তোমাদের বলি যে একটা বেসিক জিনিস, যে এই যে বোর্ডটা, এই বোর্ডটা যে আমি লিখতেছি, এটা কিন্তু একটা তলের উপরে লিখতেছি, এটা একটা তলের উপরে লিখতেছি। সো এই তলে আমি যতগুলোই ভেক্টর রাখি না কেন, সবগুলো ভেক্টর কি হবে? সমতুল্য ভেক্টর হবে। কেন সমতুল্য ভেক্টর হবে? কারণ আমি ধরো আরেকটা ভেক্টর নিলাম এই বরাবর, আরেকটা ভেক্টর নিলাম এই বরাবর, আরেকটা ভেক্টর নিলাম এই বরাবর, এই সবগুলো ভেক্টর কিন্তু আসলে এই যে হোয়াইট বোর্ডটা, এই হোয়াইট বোর্ডটার তলে অবস্থিত। তার মানে এটা একটা কি ভেক্টর? এটা একটা সমতলীয় ভেক্টর। এখন তোমাকে এই যে দুইটা বা তিনটা, এই প্রথমে যে বললাম যে আপনাকে দুইটা দিয়ে শিখি তারপর পরেরগুলো দিয়ে শিখবে, কেন বলার কারণ কি? বলার কারণ হলো যে তোমাকে যদি বলে যে কোনো দুইটা ভেক্টর এর কি সমতুল্য হবে কি হবে না, একটা কথা মাথায় রাখবা, দুইটা ভেক্টর তুমি যদি নাও, অবশ্যই তারা মাস্ট, এইভাবে যদি চিহ্নিত করো, দুইটা ভেক্টর সমতুল্য মাস্ট হবে। কেন হবে? খেয়াল করো, ধরো তোমাদের যদি আমি এইভাবে বলি যে একটা ভেক্টর আমার এই হাতটা ধরো একটা ভেক্টর এইদিকে, আরেকটা ভেক্টর তুমি ধরো এইভাবে নিলা, বা ধরো এইভাবে নিলা, আরেকটা ভেক্টর ধরো আঙ্গুলের এতটুকু, তাহলে দেখো এরা কিন্তু এই সমতলে থাকে, দেখছো? এরা কিন্তু এই সমতলে আছে। যেমন ধরো আমরা যদি একটা আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা আছে, আমরা যদি সেটা দিয়ে চিন্তা করি, যেমন এই আর এইটা ধরো আমরা এক্স অক্ষ বললাম, এটা জেড অক্ষ বললাম, এটা কি ওয়াই অক্ষ বললাম। তাহলে এখন দেখো এখানে তুমি যদি যে কোনো দুইটা ভেক্টর নাও, এরা তিনটা ভেক্টর কিন্তু আবার একই সমতলে না। খেয়াল করো ব্যাপারটা, এই যে তিনটা লিখলাম এক্স ওয়াই জেড, এই তিনটা কিন্তু একই সমতলে না। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি তো একটু আগে বললেন যে এই বোর্ডের উপরে যতগুলো ভেক্টর আমরা আঁকবো সবগুলো ভেক্টরই সমতলে হবে, তাহলে তো ভাই এগুলো তো সমতলে একটা বোর্ডের উপর রাখছেন। তাহলে হ্যাঁ, যদি আমরা এটাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না বলে যদি এমনিই বলতাম যে এগুলো তিনটা যে কোনো একটা ভেক্টর, তাহলে এরা একই সমতলে হইতো। কিন্তু যেহেতু আমি বলে দিছি যেগুলো আসলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আমি আঁকছি, তাহলে কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জানি যে সেখানে তিনটা এক্সিস থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর কি জেড অক্ষ, এবং তিনটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে আমরা যে কোনো দুইটা ভেক্টর যদি নিই, সেই দুইটা ভেক্টর মাস্ট যে কোনো একটা সমতলে থাকবে।
ওকে। আচ্ছা, আর এই ক্ষেত্রে যদি বলি যে এই যে বোর্ডের উপর আমরা যে কটা ভেক্টর রাখলাম এগুলো সব কিন্তু একই সমতলের ভেক্টর, বাট আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থাটা দেখাই, সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এক্স ওয়াই জেড যে অক্ষগুলো পরস্পরের সাথে 90 ডিগ্রি আছে সেগুলো কিন্তু তিনটেই কিন্তু সমতলে নাই, যে কোনো দুইটা কিন্তু সমতলে আছে। এবং প্রত্যেকের, যেমন দুইটা আমি যে বললাম, এখন তোমাকে আমি বলি যে এক্স ওয়াই যে সমতল অবস্থান করে, এক্স জেড একই সমতল অবস্থান করে না, তাদের সমতলটা ভিন্ন, কিন্তু এক্স এবং জেড এরা কিন্তু একই, মানে একটা সমতলে আছে। আবার ওয়াই এবং এক্স তারা কিন্তু আলাদা একটা সমতলে আছে। কথাটা ক্লিয়ার? কি বুঝছি ব্যাপারটা? এই হলো আমাদের বিষয়, যে আমরা এইভাবে ডিফাইন করবো যে সমতলের ভেক্টরটা কি। তাহলে আমি যদি ডেফিনেশন আবার তোমাকে বলি তাহলে কি বলবা? সমতলের ভেক্টর গুলো হবে এমন ভেক্টর যে ভেক্টরগুলো, মানে অনেকগুলো ভেক্টর যদি তুমি নাও সেই ভেক্টরগুলো একটা নির্দিষ্ট প্লেনে থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এর পরেরটা যাই। এখন পরেরটা যদি আমি বলি, পরেরটা অনেক ইম্পর্টেন্ট, একটা আমি 3 স্টার দিয়ে বোঝাবো। এটার নাম হলো একক ভেক্টর। এটার নাম হলো কি? একক ভেক্টর। তাহলে একক ভেক্টর বলা হবে কোন ভেক্টরগুলোকে? ভাইয়া, যে ভেক্টরগুলোর মান এক একক সেই ভেক্টরগুলোকে আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলবো। আবার বলতেছি আমি, যে ভেক্টরগুলোর মান এক একক সেই ভেক্টরগুলোকে আমরা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলবো। যেমন দেখো এখানে একক ভেক্টরে কি হওয়া লাগবে? অবশ্যই তাদের মান এক একক হতে হবে। আচ্ছা, তাদের মান একক হতে হবে। যেমন আমি তোমাদের যদি বলি যে এ একটা ভেক্টর, এই হলো এ একটা ভেক্টর, তো আমরা ইতিমধ্যে জানছি এর আগের ক্লাসে যে এটা দ্বারা যদি এটা ভেক্টর রিপ্রেজেন্ট করা হয় তাহলে এই ভেক্টরের এই যে লাইন, এই লাইনের যে লেন্থ, এই লেন্থটা হবে এই ভেক্টরের মান, এবং দিকটা হবে কি এই দিকে, যেদিকে অ্যারো চিহ্ন দিছি আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা জানলাম। এখন এই ভেক্টর একক ভেক্টরটা কি? সাধারণত কোন ভেক্টরের একক ভেক্টর আমরা তার ছোট হাতের অ্যালফাবেট দ্বারা প্রকাশ করি। তাহলে ছোট হাতের অ্যালফাবেট কি? এ, ছোট হাতের লিখলাম। এখন এটার উপরে একটা কি চিহ্ন দেবো? ক্যাপ চিহ্ন দেব। মনে রাখবে, একক ভেক্টরগুলোকে ডিফাইন করতে হলে আমরা একটা প্রতীক লিখব এবং সেই প্রতীকের উপরে একটা ক্যাপ চিহ্ন দিব। যেমন আমি যদি বলি যে সি একটা ভেক্টর, তাহলে সি ভেক্টর একক ভেক্টর কি হবে? সি ক্যাপ। আমি যদি বলি যে ডি একটা ভেক্টর, তাহলে ডি ভেক্টরের একক ভেক্টর কি দেব? ডি ক্যাপ। ঠিক আছে, এটা বলা হয় ডি ক্যাপ। এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হলো সিএপি, ক্যাপ। ওকে, তাহলে এই এ ভেক্টরের একক ভেক্টর কি হবে? এ ক্যাপ। এখন কথা হলো যে এই এ ক্যাপ, এটার মান কত হবে? এটা কিন্তু একটা মডুলাস দিলাম, মডুলাসের মান কি হতে হবে? অবশ্যই মাস্ট বি 1 হইতে হবে। মাস্ট বি কি হইতে হবে? 1 হইতে হবে। এখন কথা হলো যে কোন ভেক্টরের একটা একক ভেক্টর, সেই মান আবার 1, তাহলে এই ভেক্টরটা দিয়ে আমরা আসলে করিটা কি? এই ভেক্টরটা দিয়ে মূলত আমরা যে কাজটা করি সেটা হলো এই মূল যে ভেক্টর যে বড় হাতের এ, সেই ভেক্টরটার দিক নির্দেশ করি। একক ভেক্টর দ্বারা আমরা কি করি? একক ভেক্টরটা যে ভেক্টর থেকে আসছে সেই ভেক্টরের আমরা কি নির্দেশ করি? দিক নির্দেশ করি। কিভাবে দিক নির্দেশ করি একটু খেয়াল করো। যেমন আমি যদি তোমাকে বলি যে এই ভেক্টরটার মান ধরো এখান থেকে এইটুকু হলো এ, এইটুকু আরেকটা এ, এইটুকু এ, এইটুকু এ, তাহলে এ এ এ এ। তো এর মান অবশ্যই আমরা জানলাম যে এটা যে একক ভেক্টর আমরা ডিফাইন করতেছি, এর মান কি হবে? অবশ্যই 1 হবে। তাহলে আমি এই টোটাল ভেক্টরটাকে কি বলতে পারি? চাইলে 4a। বুঝতে ব্যাপারটা? তাহলে 4a এর মান তো 1, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আমরা চাইলে এখানে a ভেক্টর ইজ ইকুয়াল টু 4a, আমরা এখানে একটা ক্যাপ দিতে পারি। এখানে কি দিতে পারি? আমরা ক্যাপ দিতে পারি। তাহলে এটা দ্বারা কি বোঝাবে যে এই যে এই এ ভেক্টরের মান হলো 4, আর এই এ ভেক্টরের দিক হলো এই এ ক্যাপের দিক। আর এ ক্যাপের দিক কোন দিকে? এ ক্যাপের দিক কিন্তু এই যে দিকে, এই যে দিকে। দেখো এইটাই কিন্তু আসলে বড় হাতের এ ভেক্টরের দিক ছিল। ওকে, তো ব্যাপারটা এরকম না। অনেকে হয়তো চিন্তা করে এরকম যে ভাইয়া এই যে বড় হাতের এর দিকটা যে এই এত বড়, আর এটার দিক যে ছোট্ট একটু দিক দিছে, ব্যাপারটা কিন্তু একই। ঠিক আছে, যে তুমি যদি বলো যে আমি আমার বাসা কই, একজন বললো যে এই দিকে, ঠিক আছে, আর একজনকে জিজ্ঞেস করলো যে তোমার বাসা কই, সে ওই একই দিকে দেখালো কিন্তু একটু বড় করে ওই দিকে। তাই দুজনে কিন্তু একই দিকে মিন করতেছে। ব্যাপারটা কিন্তু এরকম না যে এটা একটু ছোট হয়েছে দেখা তার দিকটা তো ভিন্ন হয়ে গেছে, দিক কিন্তু সেম হয়ে গেছে। এটার মান হয়তো 1, আর এইটার মান এইটার যত গুণ তত মিন করছে। যেমন এখানে কত গুণ? 4 গুণ মিন করছে। ঠিক আছে, তাহলে একক ভেক্টরটা কাকে বলে? একক ভেক্টরটা হলো যে ভেক্টরের মানটা 1 একক, সেই ভেক্টরকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো বা ইউনিট ভেক্টর বলবো। আই থিংক তোমরা একক ভেক্টরটা বুঝতে পারছো। যেমন আমি যদি অন্য একটা ভেক্টর বলি যে সি ভেক্টর,
ধরো এটা কি সি ভেক্টর, তাহলে এই সি ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা এটাকে কি লিখতে পারি, ধরো এটার মান এই যে লাইনটা আমরা রাখলাম, এটার যে লেন্থ সেটাই তো আসলে সি ভেক্টরের মান, তো সেটা ধরো 5, সেটা কি 5, তো 5 এখানে আমরা কি দেব, একটা এই ক্যাপ দেব, এই ক্যাপ, তাহলে এই ক্যাপ দ্বারা কি বোঝাবে, এই সরি এই ক্যাপ না, তো এখানে কি দেব আমরা সি ক্যাপ, তো সি ক্যাপ দ্বারা কি বোঝাবে, সি ভেক্টরের যেটা একক ভেক্টর আছে, এই যে একক ভেক্টর এই, তাহলে এই সি ক্যাপ দ্বারা কি বোঝাচ্ছে, সি এর দিক, এবং এই সি ক্যাপের মান কত, মূলত মান হলো 1। ওকে, আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক তাকে আমরা একক ভেক্টর বলি। এখন কোশ্চেন আসবে একক ভেক্টর কেন আমরা ব্যবহার করব হলো মূল ভেক্টরের দিক নির্দেশ করার জন্য আমরা সাধারণত একক ভেক্টরটা ইউজ করি। ক্লিয়ার? তাহলে এরপর থেকে একক ভেক্টর মাথায় আসলেই তোমাদের সর্বপ্রথম যে জিনিসটা মাথায় আসা উচিত সেটা হলো কি, একক ভেক্টর হলো এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান 1 একক, এবং এই একক ভেক্টরটা ইউজ করার মূল কারণ হলো আমরা জাস্ট একটা ভেক্টরের দিক নিতে ডিফাইন করব। ঠিক আছে, ওকে ডান। তাহলে একক ভেক্টরের পরে আমরা যে ভেক্টরটা পড়বো সেটা হলো শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরটা কি, দেখো আমাদের এগুলো অনেক সময় এক্সামে আসে। শূন্য ভেক্টর, এটা একটা নাম আছে যেটাকে আমরা নাল ভেক্টর বলি। তাহলে শূন্য ভেক্টর বা নাল ভেক্টরটা কি ভাই? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হলো যে সকল ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে থাকি। তাহলে কি লিখব আমরা, যে সকল ভেক্টরের মান শূন্য, যে সকল ভেক্টরের মান কি শূন্য, তাদেরকে আমরা কি বলে থাকি, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে থাকি। এখন তোমাদের অনেকের মধ্যে একটা কোশ্চেন আসবে যে ভাইয়া আপনি তো বললেন যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা কি বলি, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলি। তাহলে শূন্য ভেক্টরের তো মান শূন্য, তাহলে তার দিকটা কোন দিক হবে, যেহেতু শূন্য ভেক্টর একটা ভেক্টর রাশি, ঠিক আছে, তাহলে তার দিকটা কোন দিকে হবে। তো আমি তোমাদের যেটা বলবো যে এটা আগেই না বলে তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখালে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে আসলে এটার দিকটা কোন দিকে হবে। যেমন ধরো একটা বিন্দু, একটা বিন্দুতে এদিকে কেউ একজন একটা বস্তুকে টানতেছে, ধরো এখানে একটা বস্তু আছে, এইদিকে টানতেছে 10 নিউটন বলে। ওকে, সেম আরেকজন এই বস্তুটাকে সেম এইদিকে একই মানে টানতেছে 10 নিউটন বলে। তাহলে তোমরা কি আমাকে কেউ বলতে পারো যে এই বস্তুর উপর নেট বলটা কত, মানে মোট বলটা কত? আসলে মোট বলটা কিন্তু শূন্য, যেটা আমরা ব্যবহারিক জীবন থেকে পাই আর কি। এখন পর্যন্ত কিন্তু আমরা ভেক্টরের সূত্রটা এখানে অ্যাপ্লাই করিনি, কিন্তু তারপরেও কিন্তু আমরা বুঝে গেছি। কিভাবে বুঝে গেছি? আমরা বাস্তব জীবনে যেটা বুঝি যে একটা বস্তুকে যদি এদিকে কেউ 10 নিউটন বলে টানে, আবার অন্য ওই বস্তুটাকে যদি অন্য কেউ এদিকে 10 নিউটন বলে টানে, তাহলে আলটিমেটলি বস্তুটা কি কোনো দিকেই যাবে না। কেন যাবে না? আমরা সাধারণত ব্যবহারিক জীবন থেকে বলি যে বস্তুর উপর এই যে দুইটা বল যেহেতু সমান, এই জন্য সে কোথাও যাবে না, সাম্য অবস্থানে কি থাকবে, বসে থাকবে। তো সেম ভাবে এই বস্তুর উপর তারা নিট ফোর্স এফ ভেক্টর, নিট মানে মোট বা লব্ধি, এই যে F1 এইটা কি F2, আলটিমেটলি F1 F2 করলে কত আসবে, 0 আসবে। কত আসবে, 0 আসবে। এখন এই যে ভেক্টর চিহ্ন দিছো 0, এবং এর দিকটা কোন দিকে দিবা? তাহলে দেখো এই যে নিট বল, এই নিট বলের মানটা কিন্তু শূন্য হয়েছে, তার মানে কিন্তু আমরা এই দুইটা ক্ষেত্রে এই যে F1 এবং F2 এর ক্ষেত্রে যে লব্ধি ভেক্টরটা আমরা পাবো, সেই লব্ধি ভেক্টরটা কিন্তু একটা শূন্য ভেক্টর। যেহেতু এটা শূন্য ভেক্টর, তার মানে শূন্য ভেক্টরের মানের পাশাপাশি দিক থাকা লাগবে। মান তো শূন্য ভাইয়া বুঝলাম না, যেহেতু মান এটা আমরা শূন্য ভেক্টর বলছি, তাহলে মান শূন্য, তাহলে দিকটা কোন দিকে হবে? শূন্য ভেক্টরের আসলে ভাইয়া কোনো নির্দিষ্ট দিক নেই। শূন্য ভেক্টরের কোনো কি নেই ভাইয়া, নির্দিষ্ট দিক নেই। তুমি তোমার নিজের মতো করে একটা দিক বলে দাও। যেমন তুমি বললা যে এফ ভেক্টর এই বরাবর, মানে এফ নেট ভেক্টরটা এই বরাবর, তাহলে শূন্য নিউটন বলে এইদিকে সে চলে যাবে, তাহলে আলটিমেটলি কি হইলো, সে লড়বেই না। ঠিক আছে, যার মান নাই তুমি দিকটা নির্দিষ্ট করে বলে দিলে আর কি। তার মানে কি লিখবো আমরা, শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথম কোশ্চেন এখান থেকে যেটা আসে যে শূন্য ভেক্টর কাকে বলে, তাহলে তোমরা কি বলবা, যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা শূন্য ভেক্টর বলবো। এরপরে তোমাদের কোশ্চেন আসবে ভাইয়া শূন্য ভেক্টর তাহলে দিক কোন দিকে হবে, কি বলবা, শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই। এরপর একটা কোশ্চেন আসবে যে আচ্ছা শূন্য ভেক্টর কি আদৌ হওয়া পসিবল, তখন তোমরা এই উদাহরণটা দিয়ে দিবা যে হ্যাঁ কেন পসিবল না। এছাড়াও আরেকটা মানে খুব ভালো একটা উদাহরণ থাকবে, যখন আমরা ভেক্টরের ক্রস গুণন করব তখন আমরা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবো। যে ধরো দুইটা ভেক্টরকে আমরা যখন ক্রস গুণন করব তখন তো আমরা নতুন একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরের মান অনেক সময় দেখা যাবে শূন্য হয়ে যাবে, তাহলে অবশ্যই শূন্য ভেক্টরের একটা ব্যবহারিক প্রয়োগ আছে। ওকে, তাহলে শূন্য ভেক্টর সম্পর্কে আই থিঙ্ক তোমাদের বেটার একটা আইডিয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, কারণ এই জিনিসটা দিয়ে অনেকে জিজ্ঞেস করে বা অনেক জায়গায় এমসিকিউতে আসে যে শূন্য ভেক্টরের দিক কোন দিকে হয়। তাহলে অ্যান্সারটা কি হবে, শূন্য ভেক্টরের আসলে নির্দিষ্ট কোনো দিক নাই। যেভাবে আমরা একটু আগে একক ভেক্টর পড়ছি,
একক ভেক্টরের দিকটা আসলে কোন দিক হয়? একক ভেক্টরের দিকটা হয় তার মূল যে ভেক্টর, মানে যে ভেক্টর থেকে সে আসলে মূলত আসছে সেই ভেক্টরের যে দিক সেদিকে মিন করে। সেম ভাবে এখানে যে শূন্য ভেক্টর, তাহলে শূন্য ভেক্টরের দিক নিয়ে কোশ্চেন আসতে পারে, তাহলে শূন্য ভেক্টরের দিক কোন দিকে? তোমরা বলবা শূন্য ভেক্টরের আসলে নির্দিষ্ট কোনো দিক নেই। ওকে, আমরা শূন্য ভেক্টর শেষ। এরপর আমরা যেটা করব সেটা হলো সঠিক ভেক্টর। খেয়াল করো, সঠিক ভেক্টর। তাহলে সঠিক ভেক্টর ব্যাপারটা বুঝতেই পারতেছো যে কি হবে, শূন্য ভেক্টর। তাহলে সঠিক ভেক্টর হবে যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয় এমন যে ভেক্টরগুলো থাকবে সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর বলে থাকবো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরেকটা কি করব? সঠিক ভেক্টর বললাম, দেন শূন্য ভেক্টর বললাম, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এই ভেক্টরগুলো যে ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা যেটা করব সেটা হলো ইম্পর্টেন্ট আরেকটা স্টার দিয়ে রাখি, কারণ এই যখন যে ভেক্টর প্রকার ভেক্টর পড়াবো এটা আরো অনেক ইম্পর্টেন্ট। এটাকে বলা হবে অবস্থান ভেক্টর। এটা তোমাদের পরীক্ষায় অনেক আসবে এবং এটা আমাদের অনেক কাজেও লাগবে। তাহলে আমরা একটু বুঝি যে অবস্থান ভেক্টরটা কি। আচ্ছা, তো নাম শুনে ব্যাপারটা যেটা তোমরা বুঝতে পারতেছো যে অবস্থান ভেক্টরটা হলো সাধারণত কোনো একটা জিনিসের অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করি ওরকম টাইপের কিছু। হ্যাঁ, ব্যাপারটা অনেকটাই এরকম টাইপের। তাহলে কিভাবে আমরা কি সংজ্ঞায়িত করব? সংজ্ঞায়িত করব এভাবে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি। এই এই এটা কিন্তু ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা, মানে এই অক্ষ, এইটা একটা অক্ষ, এইটা একটা অক্ষ, আর এই বরাবর একটা অক্ষ। এখন এই বরাবর তো আমি রাখতে পারতেছি না, তো এই বরাবর অক্ষটাকে সাধারণত আমরা এইটা দিয়ে নির্দেশ করি। তো মাথায় রাখবা, যখনই আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকবো তখন আসলে কিভাবে মিন করব? এটা হলো x, এটা হলো y, এটা হলো কি z। তো তোমাদের বইতে অনেক সময় দেখবা যে অনেকে এখানে x ধরে, এটা y ধরে, এটা z ধরে, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো ধরতেই পারো। ঠিক আছে? আচ্ছা, এমন না যে অল টাইম এই বরাবর x হইতে হবে, তুমি এই বরাবর x নিলে তোমার ম্যাথ ভুলে যাবে, তা কিন্তু না। তুমি যেইভাবে তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটাকে রিপ্রেজেন্ট করবা তোমার ম্যাথের ইকুয়েশনগুলো ওইভাবে হবে। ওকে, তাহলে এই বরাবর x, এই বরাবর y এবং এই বরাবর হলো z। তো এই বরাবর তো আমি আঁকতে পারতেছি না আমার বোর্ডে, এজন্য জাস্ট এটাকে এইভাবে ডিফাইন করতেছি। যাতে আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখাই দিই, এরকম হবে। এইটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, x y z। এখন এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোনো একটা ব্যাপার, কোনো একটা বিন্দু ধরে এখানে আছে, বুঝলো? এখন এই বিন্দুর অবস্থানটা যদি এই যে ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে আমরা অনেক সময় কি বলি? প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা পরের চ্যাপ্টার যখন পড়বো গতিবিদ্যা, তখন আমাদের মোটামুটি আলোচনা করা হবে। আপাতত এটুকু মাথায় রাখো যে এটা একটা প্রসঙ্গ কাঠামো। তাহলে এই প্রসঙ্গ কাঠামো, এই যে জিনিসটা, এটা হলো এটা তার কি মূল বিন্দু 0 0 0, যেহেতু তিনটা মাত্রা এজন্য 0 0 0, মানে তিনটা মাত্রারই তিনটা অক্ষরই এখানে কি 0 পয়েন্ট। তাহলে এটাকে বলা হবে কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে এই যে তুমি যে বিন্দুটা নিলা, এই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য, এই যে বিন্দুর অবস্থান, এই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য তুমি যে ভেক্টরটা ব্যবহার করতেছো, এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য ধরো তুমি একটা ভেক্টর ব্যবহার করতেছো, সেটা কি কি বললা? আর। ঠিক আছে, তাহলে এই আরটাকে বলা হয় একটা অবস্থান ভেক্টর। এটাকে অনেক সময় আমরা ব্যাসার্ধ ভেক্টরও বলে থাকি। অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর ব্যাপারটা একই। তাহলে আসলে আমরা পূর্ণাঙ্গ ডেফিনিশনটা আবার দিই। তাহলে কি বলবো? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে তোমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য বা নির্দেশ করার জন্য আমরা যে ভেক্টরটা ব্যবহার করি সেই ভেক্টরটাকে বলা হবে অবস্থান ভেক্টর। তাহলে এখানে আর একটা কি হবে? অবস্থান ভেক্টর। সেম ভাবে তোমাকে যদি আমি আরেকটা বলি যে এই বিন্দুর অবস্থানটা তুমি নির্ণয় করো, তাহলে তুমি এই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য কি করবা? এই ভেক্টরটা ইউজ করবা। তাহলে এই ভেক্টরটা তখন আবার কি হবে? এই বিন্দুর, ধরো কিউ, এই বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। এই যে আমি ডেফিনেশনগুলো বলতেছি, এগুলা সুন্দর করে খাতায় নোট করে রাখবা এবং বই পড়বা। আশা করি আমার এই লেকচার দেখার পরে তোমরা যখন বইটা পড়বা তখন তোমাদের অনেক অনেক উপকার হবে। আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টর শেষ। এরপরে আমরা যেটা পড়ব সেটা আমরা পড়বো হলো সরণ ভেক্টর। আমরা পাশেই লিখি সরণ ভেক্টর। তাহলে ভাই সরণ ভেক্টর জিনিসটা কি? সরণ ভেক্টরটা হলো মূলত কোনো একটা অবস্থান ভেক্টরের পরিবর্তন। অবস্থান ভেক্টরের পরিবর্তনটাই হলো কি আসলে সরণ ভেক্টর। কিভাবে? দেখো, অবস্থান ভেক্টরের পরিবর্তনটা সরণ ভেক্টর কিভাবে হয়? সেম ভাবে আমরা কি করব? আরেকটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিব। তো এটাকে আমরা কি দেব? z
এটাকে আমরা দেব x এবং এটাকে আমরা দেব কি y। x y z ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা, বারবার বলতেছি x টা এইদিকে y টা এইদিকে আর z টা হলো মূলত কি আমার এই হাত বরাবর এইদিকে, কিন্তু এইদিকে তো দেওয়া সম্ভব না আমাদের বোর্ডে, এইজন্য আমরা এইদিকে দিচ্ছি। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবো হলো যে এই যে x y z পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ অবস্থান করতেছে, অবশ্যই 90 ডিগ্রি কোণ অবস্থান করতেছে। ওকে, আর আমরা কিন্তু দেখো চিত্রে যখন আমরা প্রকাশ করি সাধারণত সব দিকে ধনাত্মক দিকটা নিয়ে চিন্তা করছি, এগুলোর কিন্তু একটা ঋণাত্মক দিকও আছে। যেমন এইদিকে এই যে দিকে আমি x নির্ণয় করছি, x অক্ষ, তাহলে x অক্ষের এই দিকে গেলে ধনাত্মক, আর এই দিক যদি আসে তাহলে সেটা কি ঋণাত্মক। আবার y অক্ষের এই দিকে যে গেলে কি ধনাত্মক, এই নিচের দিকে আসলে কি ঋণাত্মক। আবার z axis এর যদি তুমি এই বরাবর আসো তাহলে সেটা ধনাত্মক, আর যেটা কি যে ব্ল্যাক মানে হোয়াইট বোর্ডের ভিতরের দিকে যদি যাও ওই বরাবর ভিতরে তাহলে এটা কি ঋণাত্মক। আচ্ছা, তাইলে এখন ধরো কোনো একটা বিন্দু এখানে ছিল, এখন এই বিন্দুটা হাঁটতে 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 ধরো এখানে আসছে, তাহলে বিষয়টা খেয়াল করো তো, আমি কি বললাম যে সরণ ভেক্টর হলো কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টরের যে পরিবর্তন, কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টরের যে পরিবর্তন সেটাই আসলে কি সরণ ভেক্টর। তাহলে দেখো প্রথমে এই যে বিন্দুটা পি বিন্দুতে ছিল, তাহলে এই পি বিন্দুর সরণ ভেক্টর কোনটা, এইটা। ওকে, তাহলে এটাকে আমরা কি দিব r1, এবং সেই বিন্দুটা পরিবর্তন হয়ে কোথায় আসছে, এখানে আসছে, তাহলে এইটা হলো আমাদের কি তারপরের যে অবস্থান তার যে ভেক্টর সেটাকে আমরা কি দেব r2। তার মানে পি বিন্দুর আদি অবস্থান ভেক্টর ছিল r1, আর এই যে এই পি বিন্দুটা এখন কোথায় চলে আসছে, কিউ বিন্দুতে চলে আসছে, তাহলে এখন এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, r2। তাহলে তাদের সরণ ভেক্টর কোনটা হবে, সরণ ভেক্টর হবে pq ভেক্টর। সরণ ভেক্টর কোনটা হবে, pq ভেক্টর, pq ভেক্টর। দেখো মোটেও কিন্তু মানে কোনো ভুল বোঝার কোনো নাই, r1 হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর, r2 হলো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। ব্যাপারটা বোঝাচ্ছে কি যে পি বিন্দুটাই একটু করে সরে এখানে চলে আসছে, তার মানে পি কিউটা আসলে মূলত কি ভেক্টর, যেটা আমি বলছি তোমাদের সংজ্ঞায় অবস্থান ভেক্টরের পরিবর্তনটাই হলো কি সরণ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর পরিবর্তন কি পি থেকে কিউতে আসছে মানে কি পি কিউ ভেক্টর। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে আপনি শুধু শুধু কেন পেঁচাচ্ছেন, এই r1 এবং r2 কেন লিখলেন? ভাইয়া তুমি যখন এই পি কিউ মানে সরণ ভেক্টরটা নির্ণয় করবা তখন কিন্তু তোমাদের এই r1 r2 ভেক্টরটা দরকার হবে। তাহলে এখন আমরা এটা নির্ণয় করব না, আমরা এখন জাস্ট হলো কি ডেফিনিশন পড়ে গেলাম, আমরা এটাকে নির্ণয় করব যখন আমাদের একটা সূত্র আমরা পড়বো, সেটা কি, সেটা হলো ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র। সেটা যখন আমরা পড়ে ফেলবো তখন কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করে এই পি কিউ ভেক্টরটা বের করতে পারবো আর কি। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে সেটা পড়ার ট্রাই করব। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই হলো মোস্ট ইম্পর্টেন্ট যে ভেক্টরগুলো মানে প্রকারভেদগুলো আছে সেগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি। এখন আরো দুইটা ভেক্টর আমি তোমাদের বলতে পারি, এগুলো অতটা ইম্পর্টেন্ট না বাট জেনে রাখা ভালো। সেটা হলো একটা ভেক্টর আছে যেটাকে বলা হয় তোমার সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি? সীমাবদ্ধ ভেক্টর হলো বা স্বাধীন ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর আর একটা আছে কি স্বাধীন ভেক্টর। তো স্বাধীন ভেক্টরটা হলো যে ভেক্টরটার পাদবিন্দু তুমি তোমার ইচ্ছা মতো বসাইতে পারবা, সেই ভেক্টরটাকে তুমি বলতেছো কি স্বাধীন ভেক্টর। তো আমি এগুলো লিখে নিই, এগুলো তোমরা একটু বই দিয়ে দেখে নিবা। এগুলো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরের মেইন বৈশিষ্ট্যটা কি? মেইন বৈশিষ্ট্য হলো পাদবিন্দু তুমি তোমার ইচ্ছা মতো বসাইতে পারতেছো, যে ভেক্টরের পাদবিন্দু তুমি তোমার ইচ্ছা মতো বসাইতে পারতেছো। আচ্ছা, এরপরে হলো কি ভাই, এরপর হলো সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর মানে কি? যে ভেক্টরের পাদবিন্দু আসলে তুমি তোমার ইচ্ছা মতো বসাইতে পারতেছো না। ঠিক আছে, ওকে। তার মানে যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো বসানো যায় সেটা স্বাধীন, আর যেটা বসানো যায় না সেটা কি সীমাবদ্ধ ভেক্টর। সরণ ভেক্টর পড়লাম, সঠিক ভেক্টর পড়লাম, আর কি অবস্থান ভেক্টর পড়লাম। এরপর আরো একটা ইম্পর্টেন্ট ভেক্টর তোমাদের এই যে যেটা আগে পড়িয়েছি সেটা আমি লিখে দিই, একক ভেক্টর। তো এইগুলো সাধারণত কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভেক্টর। ঠিক আছে, টাইপের মধ্যে এগুলো আমাদের ইম্পর্টেন্ট, কারণ এগুলো দিয়ে আমাদের বেশি কাজ করতে হবে এবং আমাদের এক্সামে এগুলো মোটামুটি আসে। ওকে, তো আমি তোমাদের যে কটা ডেফিনেশন পড়িয়েছি বা যে কটা টাইপ পড়িয়েছি, যেমন মনে হয় আমি তোমাদের 12টা টাইপ পড়াইছি, তো এই 12টাই খুবই ইম্পর্টেন্ট, এগুলো বোঝার ট্রাই করবে। এবং অনেক বইতে আরো অনেক অনেক টাইপের আছে, ঠিক আছে, ওগুলো জানার জন্য পড়তে পারো তুমি, কোনো প্রবলেম নেই। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ওটা কমেন্টে জানাবা, আমি ট্রাই করবো সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তো আমাদের এই হলো টাইপ অফ ভেক্টর পড়া শেষ। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো এই যে দুইটা ভেক্টরকে আমরা যে যোগ করব, ঠিক আছে, তো দুইটা ভেক্টরকে যোগ করতে হলে আমাদের ভেক্টর বীজগাণিতিক নিয়মে আমাদের অনেকগুলো সূত্র আছে, যে দুইটা ভেক্টর তুমি যোগ করবা এই সূত্র দিয়ে করো, বা এই সূত্রে যাচ্ছে না তুমি অন্য সূত্র দিয়ে করো। তো এই সূত্রগুলো আমরা এখন পড়বো, যে আসলে ভেক্টর দুটাকে যোগ যে করা যায় সেটা কতভাবে করা যায়, আমরা সেই জিনিসটা এখন পড়াশোনা করবো। খেয়াল করো একটু,
আমরা কিন্তু এখন মোটামুটি ভেক্টরের যে ডিপের যে ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু আমরা সেই দিকে চলে যাচ্ছি। দেখো, তাহলে আমাদের টপিকের নাম হলো ভেক্টর যোগের নিয়ম। নিয়ম বা তোমরা ল বলতে মানে সূত্র বলতে পারো। দেখো, প্রথম যেটা আমরা পড়বো সেটা হলো সাধারণ সূত্র। তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো ত্রিভুজ সূত্র। ওকে, তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো বহুভুজ। বহুভুজ সূত্র। তারপরেরটা হলো ফাইনাল আমরা যেটা পড়বো সেটা হলো সামন্তরিকের সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামন্তরিক সূত্র। আরেকটা সূত্র তোমাদের বইতে যেটা লেখা থাকে সেটা ভেক্টর যোগের ক্ষেত্রে জেনারেলি ইউজ করবো, সেটা হলো উপাংশের সূত্র। তো আমি চাচ্ছি যে এই উপাংশ সূত্রটা আমি তোমাদের আলাদা একটা লেকচার করে পড়াবো। কেন? কারণ এই উপাংশ সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ফিজিক্সের ম্যাক্সিমাম আমরা ক্ষেত্রে দেখবো যে উপাংশটা ইউজ করবো। সো ওইটার জন্য আমরা একটা আলাদা ভিডিও করবো, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে আমি যে লিখলাম 4টা নিয়ম, এই 4টা নিয়ম প্রায় সেম। তুমি যদি একটা মোটামুটি কোনোভাবে ক্যাচ করতে পারো তাহলে কিন্তু এগুলো সব বুঝতে পারবা। যেমন এগুলো তুমি বুঝতে পারছো যে এগুলো সবই ত্রিভুজ রিলেটেড ব্যাপার, ঠিক আছে? আর এই একটা আছে যেটা সামন্তরিক রিলেটেড ব্যাপার। তো এইটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কেন অনেক ইম্পর্টেন্ট? কারণ হলো এই সামন্তরিক সূত্র আমরা দেখবা ফিজিক্সের মাঝে মাঝে অনেক জায়গায় ইউজ করতেছি। কেন ইউজ করবো এটা? কারণ কি? কারণ হলো এই সামন্তরিক সূত্রটা সাধারণত মূলত যখন আমাদের একাধিক ভেক্টরের থেকে তাদের যোগফল বা লব্ধি বা রেজাল্টেন্ট যেটাই বলো না কেন নির্ণয় করার জন্য আমরা সাধারণত সামন্তরিক সূত্রটা ব্যবহার করে থাকি। তো সামন্তরিক সূত্র আমরা পরবর্তীতে আমরা আগে এই 3টা জিনিস একটু আইডিয়া নিয়ে নিই। আচ্ছা, প্রথমে যেটা আমরা পড়বো সেটা হলো ত্রিভুজের তোমাদের ভেক্টরের যে সাধারণ সূত্রটা সেটা। আচ্ছা, তাহলে সাধারণ সূত্রটা কি আসলে দেখো, বোঝার ট্রাই করো। আমি তোমাদের একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা ইজিলি করতে পারো। সাধারণ সূত্র, সাধারণ সূত্রটা হলো, ধরো তোমাকে আমি 2টা ভেক্টর দিলাম এবং সেই 2টা ভেক্টরকে বললাম যে 2টা ভেক্টর তুমি যোগ করে দাও। তো দেখো, আমরা যেহেতু ভেক্টরের যোগের নিয়ম পড়তেছি, তো এটা পড়ার আগে আমরা একটু বেসিক জিনিস যেটা জেনে নিই। ধরো 2টা ভেক্টরকে তুমি যোগ করতেছো, এ ভেক্টর এবং কি বি ভেক্টর। তো 2টা ভেক্টরকে যোগ করলে অবশ্যই তুমি যে রেজাল্টটা পাবা, যে রেজাল্ট্যান্ট বা যে যোগফলটা পাবা, সেটা একটা নতুন ভেক্টর হবে। তাহলে এটা কি বলবো আমরা? সি ভেক্টর। তাহলে 2টা ভেক্টরকে যোগ করো অথবা 2টা ভেক্টরকে তুমি বিয়োগ করো, তুমি আবার কিন্তু কি পাচ্ছ? নতুন একটা ভেক্টর পাচ্ছ। কিন্তু 2টা ভেক্টরকে যখন তুমি গুণ করবে, আমরা যখন গুণ শিখবো ভেক্টরের গুণ, তখন কিন্তু সবসময় তুমি কিন্তু ভেক্টর পাবে না, ঠিক আছে? সেটা গুণের উপর ডিপেন্ড করবে। তো আমরা সেটা পরের লেকচারে পড়বো, আগে আমরা এটা দেখি। তাহলে সাধারণ সূত্র পড়ার আগে আমরা যে জিনিসটা জানতেছি যে কি, যে 2টা ভেক্টরকে যদি আমরা যোগ করতে চাই, তাহলে যোগ করার পরে যে রেজাল্ট আসবে সেটা অবশ্যই একটা কি রাশি হবে? সেটা অবশ্যই একটা ভেক্টর রাশি হবে। তাহলে অ্যাজ এক্সপেক্টেড যে এই যে 2টা ভেক্টর যদি হইতে হয়, তাহলে অবশ্যই তাদের কি থাকা লাগবে? মান থাকা লাগবে প্লাস দিক থাকা লাগবে। ওকে, যেহেতু এই দুটোর যোগফল একটা ভেক্টর রাশি, তাহলে সি এরও কি থাকা লাগবে? সি এরও মান থাকা লাগবে প্লাস দিক থাকা লাগবে। এটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন এই যে মান কতটুকু হবে, দিক কতটুকু হবে, সেটাই নির্ণয় করার জন্য আমাদের এই বিভিন্ন সূত্রগুলো কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা যে সাধারণ সূত্র, তাহলে সাধারণ সূত্র জিনিসটা কি? সাধারণ সূত্রে তোমাদের বলা হয়েছে এরকম যে 2টা ভেক্টরকে যোগ করার যে নিয়মটা তোমাকে বলছে, সেই নিয়মটা কি? নিয়মটা হলো যে 2টা ভেক্টর যদি তোমাকে দিয়ে দেয়, যে কোনো 2টা ভেক্টর যদি তোমাকে দিয়ে দেয়, আরেকটা কথা বলে রাখি ভাইয়ারা, এই যে ভেক্টর আমরা যোগ করতেছি, এই ভেক্টর যোগ বা ভেক্টর বিয়োগ কিন্তু অবশ্যই সমজাতীয় রাশির ক্ষেত্রে হওয়া উচিত বা হওয়া দরকার। দেখো, তোমাকে আমি যদি বলি যে এই ভেক্টরের মান, এই ভেক্টরটা ধরো তোমাকে আমি বললাম ভি একটা ভেক্টর মানে বেগ, আর এফ একটা ভেক্টর, এটাকে তুমি যোগ করে দাও, এই দুটো কিন্তু যোগ করা যাবে না। দুটোকে অবশ্যই কি দিতে হবে? সমজাতীয় দিতে হবে। যেমন বেগের সাথে বেগ যোগ করতে পারবা, আবার ফোর্সের সাথে বলের সাথে বল যোগ বা বিয়োগ তুমি করতে পারবে। আচ্ছা, তাহলে কি সাধারণ সূত্রে কি বলছে? সাধারণ সূত্রে বলছে তোমাকে জাস্ট যোগ করার নিয়ম। সেই নিয়মটা কি? নিয়মটা হলো যে 2টা ভেক্টর তোমাকে দিবে, যে 2টা ভেক্টর তোমাকে দেওয়া হবে, সেই একটা ভেক্টরের, ধরো তোমাকে 2টা ভেক্টর আমি দিলাম, একটা হলো এটা, ধরো তোমাকে পি ভেক্টর দিলাম,
আরেকটা দিলাম তোমাকে কি কিউ ভেক্টর, ঠিক আছে। তাহলে এটা ধরো প্রথম ভেক্টর, এটা কি দ্বিতীয় ভেক্টর। তো সাধারণ সূত্রে বলা হয়েছে যে প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে, তো এটা আমরা জানি কি পাদবিন্দু, আর এটাকে আমরা জানি কি শীর্ষবিন্দু, যেটা তোমাদের আমি অলরেডি পড়িয়েছি। তো এইটা হলো পাদবিন্দু, এটা হলো কি শীর্ষবিন্দু। তাই এটা হলো পি ভেক্টর। তো পি ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু। তো বলা হয়েছে যে প্রথম ভেক্টরের অর্থাৎ পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করতে হবে। ওকে ফাইন। তাহলে আমরা এই কিউ ভেক্টরের পাদবিন্দু কি করলাম, আমরা স্থাপন করলাম। তাহলে এটা হলো আমাদের সেই কি কিউ ভেক্টর। এখন তোমাদের অনেকের মধ্যে কিন্তু অলরেডি একটা কনফিউশন চলে আসছে যে ভাই আপনি যে কিউ বিন্দুটাকে বুঝলাম, ঠিক আছে, যে সাধারণ সূত্রে আপনাকে বলছে যে এই প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে পরের ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। তাহলে ভাই পাদবিন্দু স্থাপন করে যে এইদিকেই হবে সেটা বুঝবো কিভাবে আমরা? আমি পাদবিন্দু স্থাপন করে আর এইদিকে আরেকটু এদিকে করতে পারি, আরেকটু এদিকে করতে পারি, আরেকটু এদিকে করতে পারি, আমার ইচ্ছা মতো করতে পারি। হ্যাঁ ভাইয়া, তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। যদি ইচ্ছা মতো করো, তুমি এই যে অ্যাঙ্গেলটা যে আছে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, মানে পি এবং কিউ কে পাদবিন্দুতে তুমি রাখবা, সে কত করে রাখতেছো সেইটা অনুযায়ী তোমাদের আবার রেজাল্টেন্টের মান বা তাদের যোগফলের মানটা চেঞ্জ হবে। তো সেই জিনিসগুলো আমরা একটু সামনে পড়তেছি। আপাতত এটা দেখো যে কিভাবে করতে হয়। যে সাধারণ সূত্র বলছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের বা পরের ভেক্টরের আমরা কি করব, পাদবিন্দু স্থাপন করব। তো স্থাপন করার পরে এই প্রথম ভেক্টর, এখন যদি আমি এটাকে দুইটাকে যোগ করি, ধরো পি প্লাস কি করি কিউ করি, কি করে ধরো পাইলাম এস। তাহলে এই এস ভেক্টরটা হলো এই দুটো ভেক্টরের যোগফল, বা যেটাকে আমরা কি বলি সাধারণত লব্ধি বলে থাকি। তাহলে লব্ধিটা হবে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে। তাহলে কি বললাম আমরা, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে যে এটা স্ট্রেট লাইন হবে, যেটা ন্যূনতম যে দূরত্বটা হবে সেই দূরত্বের যে মানটা, এই লাইনের যে মানটা, এই মানটা হবে এই যে যোগফলের যে মানে যোগফল করার মানে আমরা যোগ করার পরে যে ভেক্টরটা আমরা পাইছি ওটা তো একটা ভেক্টর রাশি। আচ্ছা, সেই ভেক্টর রাশির মানটা হবে এই দৈর্ঘ্যের সমান, ঠিক আছে। এই যে পি এবং কিউ, এই পি এবং কিউ কে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে আমরা যে যোগফলটা পাবো সেই যোগফলটার যে মানটা হবে সেই মানটা হবে এই যে লাইন, এই লাইনের লেন্থের সমান। এবং দিক কি হবে, দিক হবে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে। আমি আবার বলতেছি, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের যে শেষ বিন্দু এই দিকে। তাহলে এই হলো প্রথম ভেক্টরের পাদবিন্দু, এই হলো দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে হবে এই এস ভেক্টরের কি দিক। ওকে, আর এটা মান কি হবে, এটার মান হবে এই যে লাইনটা আমি আঁকলাম, এই যে লাইনটা, ঠিক আছে, এই যে লাইনটা, এই লাইনটার যে লেন্থ, এই লেন্থটা হবে তোমার এই এস ভেক্টরের মান। বুঝতে পারলাম? তাহলে এটা আমাদের কি সাধারণ সূত্র। তাহলে সাধারণ সূত্র আমি তোমাদের আবার একটু বলতেছি। সাধারণ সূত্র হলো তোমাকে যে দুইটা ভেক্টর দেওয়া হবে, এই দুইটা ভেক্টরের ধরো আমি এইভাবে লিখলাম, তো এই পি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। স্থাপন করার পরে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে একটা লাইন টানবো আমরা, ন্যূনতম যে একটা লাইন টানবো, সেই লাইনের যে লেন্থ, সেই লেন্থটা হলো মূলত এই দুইটা ভেক্টরের যোগফলের মান নির্দেশ করবে, ঠিক আছে। আর দিকটা কি, দিকটা হলো এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে। ওকে ফাইন। এখন দেখো এই যে সাধারণ সূত্রটা, এটা কিন্তু আমরা যখন আঁকছি সেটা কিন্তু মোটামুটি ওয়ান কাইন্ড অফ একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। তো এরপরে আমরা কি করছি, এটাকে আরো সুন্দর করে আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। তাহলে ত্রিভুজ সূত্রটা কি, চলো আমরা একটু ত্রিভুজের সূত্রটা দেখে আসি। আচ্ছা, ত্রিভুজের সূত্র, তাহলে ত্রিভুজের সূত্রটা কি হবে, ধরো তুমি যে কোনো দুটো ভেক্টরকে লিখবা, যেহেতু ত্রিভুজের সূত্র তার মানে অবশ্যই এখানে ত্রিভুজ ব্যাপার আছে আর কি। তো ধরো তুমি এটা ত্রিভুজ আঁকলা, এই এই এই, তাহলে ত্রিভুজের কয়টা বাহু থাকে সেটা আমরা সবাই জানি। ত্রিভুজের থেকে কয়টা বাহু, তিনটা বাহু। এখন একটা ত্রিভুজের তিনটা বাহু তো আছে আমরা জানি। তাহলে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা, একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর মান এবং দিক নির্দেশিত হয়, কি হবে ভাই বুঝলাম না তো। ধরো তুমি এই ত্রিভুজটা নিলে এ বি আর কি সি। এখন ধরো দুইটা ভেক্টর তুমি নিছো, এই দুইটা ভেক্টর হচ্ছে কি এই যে বিসি ভেক্টর। ধরো বিসি যে এই যে বিসি যে ত্রিভুজের যে বাহু একটা, এই বাহুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা ধরো তুমি এটা ভেক্টর নিলে বিসি, সেইটার যে মান, এই মানটা হলো এইটার লেন্থের সমান, এবং দিকটা কি, দিকটা হলো বিসির দিকে। তাহলে এটা ভেক্টর তুমি নির্দেশ করলা, বুঝতে পারছো কিন্তু। আচ্ছা, সি থেকে এর দিকে ধরো তুমি কি নিলা, এই সি এ
একটা ভেক্টর হিসেবে চিন্তা করলাম, তাহলে সি থেকে এই পর্যন্ত যে এই লাইনের যে লেন্থটা হলো এই সি ভেক্টরের মান, আর দিকটা হলো কি সি থেকে এ বরাবর। তাহলে কি বললাম আমরা, একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক একই ক্রমে নির্দেশিত হয়। একই ক্রম কেন কথাটা বললাম দেখো, সেটা খেয়াল করো। এই যে তুমি এবিসি এই বরাবর নিলা, এখন তুমি এই এদিকে না নিয়ে যদি এদিকে নিতা, মানে এসি বরাবর নিতা, তাহলে কিন্তু এটা একই ক্রম থাকতো না। দেখো একই ক্রম, এদিকে এদিকে ক্রমটা কিন্তু একই, এই এদিকে একই ক্রমে। তাহলে কি বললাম আমরা, একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক একই ক্রমে নির্দেশিত হয়, তবে ওই দুইটা ভেক্টরের যোগফল, তাহলে আমরা কি লিখবো এখানে, এই বিসি ভেক্টর প্লাস কি লিখবো, এই দুইটা ভেক্টরের যোগফল হবে ওই ত্রিভুজের তৃতীয় যে বাহুটা থাকবে। তাহলে এই ত্রিভুজের তৃতীয় বাহু কোনটা, এইটা এ বি। তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা তাদের লব্ধি নির্দেশ করবে। ক্লিয়ার? আবার বলতেছি আমি যে তুমি প্রথমে দুইটা ভেক্টর নিলা, তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান এবং দিক একই ক্রমে নির্দেশিত হয়, তবে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, খুবই ইম্পর্টেন্ট, জোর দাও, ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। আচ্ছা, তাহলে এই যে ত্রিভুজ, দেখো খেয়াল করে এখানে ক্রমটা কেমন ছিল, ক্রমটা কিন্তু এই বরাবর ছিল। তাহলে আমি যদি এটাকে এই বরাবর তীর চিহ্ন দিই, তাহলে সেটা কিন্তু একই ক্রমের হয়ে যায়। কিন্তু আমাদের ডেফিনেশনে কি বলছে ত্রিভুজ সূত্রে, যে বিপরীত ক্রমে। তাহলে বিপরীত ক্রম কি হবে, এই উল্টা দিকে হবে। দেখো এই দিকে দিলে একই ক্রম, তার মানে এটা বিপরীত ক্রম মানে কি এই দিকে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার একটু আমরা ক্লিয়ার করি। একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি একই ক্রমে দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশিত করা যায় বা করা হয়, তবে ওই ত্রিভুজে যে তৃতীয় বাহুটা থাকবে, সেই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের ভেক্টর যে যোগফল বা লব্ধি সেটা নির্দেশ করবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখানে এই যে বিসি প্লাস সিএ করি, তাহলে এটার যে রেজাল্ট আমরা পাবো, সেই রেজাল্টটা ভেক্টর রাশি, সেটা আমরা অলরেডি জানি। তাহলে সেই ভেক্টর রাশিটা ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লেখা যায়, বিসি সিএ। এই দিকে যদি আসতাম তাহলে সেটা একই ক্রমে হয়ে যেত। তখন একই ক্রমে আমাকে নিতে মানে পারবো না, আমাকে বিপরীত ক্রমে নিতে হবে। বিপরীত ক্রম মানে কি, বিএ। তাহলে এখানে আমরা বিএ বলতে পারবো। ওকে, আরো ডিপলি বুঝি, চলো। এই বিসি দ্বারা একটা মান বুঝাবে এবং দিকটা হবে এদিকে। এই সিএ এইটুকু যে মানে মান, এই বাহুর যে মান, সেই মানটা আসলে সিএ ভেক্টরের মান এবং দিকটা এদিকে নির্দেশ করতেছে। বুঝতে পারছি? এন্ড এরকম দুটো ভেক্টরকে তোমাকে যদি যোগ করতে বলে, তাহলে যোগ করলে একটা রেজাল্ট তুমি পাবা। সেই রেজাল্ট একটা ভেক্টর রাশি। তাহলে সেই ভেক্টর রাশি থাকবে একটা মান, থাকবে একটা কি, দিক। তাহলে সেই মানটা হবে এই যে বাহুটা তুমি নিছো না, তৃতীয় বাহু, সেই তৃতীয় বাহুর মানের সমান। আর দিকটা হবে এইটা যে ক্রমে ছিল, এইটার দিকটা হবে বিপরীত ক্রমে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা কি পাইলাম, আমরা ত্রিভুজ সূত্র পাইলাম। ওকে, তাহলে এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি। তাহলে খেয়াল করো, আমরা একটা দিই তোমাদের, ধরো এইভাবে আছে। ওকে, এটা ধরো টি এস ডাব্লিউ, তুমি তোমার মন মতো দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই ত্রিভুজে যদি যে কোনো দুইটা বাহু তুমি ধরো এইভাবে নিলা, এইটা এইভাবে নিলা, আর এটা এইভাবে নিলা, বুঝো ব্যাপারটা। তাহলে এই দুটোকে তুমি যদি যোগ করতে চাও, যেমন তুমি এসটি ভেক্টর প্লাস টি ডাব্লিউ ভেক্টর যদি যোগ করতে চাও, খেয়াল করো, তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টর নির্দেশিত হয়েছে। কিভাবে নির্দেশিত হয়েছে, একই ক্রমে নির্দেশিত হয়েছে। ঠিক আছে? এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই এসটি ভেক্টর তুমি লিখলা, এসটি ভেক্টর মানটা কোথায় পাবা, তুমি বলবা একদম সহজ, এসটি ভেক্টর মানটা হবে এসটি বাহুর যে দৈর্ঘ্য যে মান, সেই মানটা হবে এসটি ভেক্টরের মান। আর তোমাকে যদি বলে যে টি ডাব্লিউ মান কোনটা হবে, টি ডাব্লিউ মানটা হবে তোমার টি ডাব্লিউ যে বাহুটা আছে ত্রিভুজে, সেই বাহুর যে মান, সেই মানটা হবে টি ডাব্লিউ ভেক্টরের মানের সমান। আর এই দুটো যদি যোগ করলে তুমি এটা কি পাবা, রেজাল্ট পাবা না? সেই রেজাল্ট কি থাকবে, এটা মান আর দিক থাকবে। সেটা তুমি কিভাবে লিখবা, সেটা হবে মূলত এই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা থাকবে, সেই তৃতীয় বাহুটা এস ডাব্লিউ। এখন কথা হলো যে এটা কি এস ডাব্লিউ লিখবা না ডাব্লিউ এস লিখবা, মানে সেটা ডিপেন্ড করবে তার দিকের উপরে। তাহলে খেয়াল করো, এটা দিক কোন দিকে, এটা ছিল এইভাবে, মানে একই ক্রমে, এই হলো এইদিকে, এটা হলো এইদিকে। তাহলে এই দিকে যদি তুমি দিতা, তাহলে কিন্তু একই ক্রম হয়ে যেত। কিন্তু একই ক্রমে কিন্তু আমাদের বলে নেই, আমাদের বলছে বিপরীত ক্রমে। তাহলে বিপরীত ক্রম মানে কি, এই দিকে। তাহলে এই দিকে হলো কি, এস ডাব্লিউ হয়। তাহলে এই হলো এস ডাব্লিউ। এই হলো আমাদের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা পেয়েছি। ওকে, আচ্ছা, চলো আমরা একটা ম্যাথ করি। ম্যাথ করলে আমরা আই থিঙ্ক তোমাদের বেসিকটা আরো ক্লিয়ার হবে। ধরো এইভাবে বললো যে রাফি, দেখছো রাশি পড়াইতে পড়াইতে রাশি লিখে বলছি, রাফি
রাফি একটা ছেলে, সে করলো কি, সে কোনো একদিন তার মন খারাপ, সে কি করলো, পূর্ব দিকে উঠে এই পর্যন্ত হাঁটলো 4 মিটার। 4 মিটার কোথায় আসছে, 4 মিটার হলো পূর্ব দিকে আসছে। আচ্ছা ঠিক আছে, 4 মিটার সে পূর্ব দিকে আসছে। এরপরে সে এখান থেকে কি করলো, এখান থেকে সে 3 মিটার এদিকে হাঁটলো। 3 মিটার সে কোন দিকে আসছে বলতো, পূর্ব দিকে। 3 মিটার উত্তর দিকে আসছে, উত্তর দিকে আসছে। এখন যদি কোশ্চেন করে তোমাকে সরণ কত, সরণ কত, তাহলে তুমি এটাকে কিভাবে অ্যান্সার করবে, খেয়াল করো। সরণ জিনিসটা কি সেটা অলরেডি আমরা জানি, তোমরাও জানো। সেটা কি, সরণ জিনিসটা হলো কোনো একটা ব্যক্তির বা কোনো একটা বস্তুর যাত্রা বিন্দু, এবং সে সারা দুনিয়া ঘুরে আসছে, ঘুরতে ঘুরতে এক জায়গায় ক্লান্ত হয়ে গেছে। তো যাত্রা বিন্দু এবং সে যে বিন্দুতে এখন বর্তমানে আছে বা তার যে শেষ বিন্দু, এই যাত্রা বিন্দু এবং শেষ বিন্দু যে ন্যূনতম যে দূরত্বটা না, এই দূরত্বটা হলো কি, সরণ। তাহলে খেয়াল করো, এই ক্ষেত্রে যদি আমরা আমি যদি রাফির সরণটা বের করতে চাই, তাহলে কি হবে, রাফির সরণ হলো যাত্রা বিন্দু ছিল এটা, শেষ বিন্দু ছিল কোনটা, এইটা। এই যাত্রা বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যে ন্যূনতম দূরত্ব, সেই দূরত্বটা হবে কি তার সরণ। এবং সরণের দিক কোথায় হয়, দিক হলো যাত্রা বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। ওকে ফাইন, তাহলে এই হলো আমাদের কি সরণের অবশ্যই দিক। তাহলে তার সরণ আমরা যদি চিহ্নিত করি ও এ বি, তাহলে তার আমাদের এই সরণটা আসলে কি, সরণটা হলো এই ও বি ভেক্টরটা হলো তার কি সরণ। এখন আমরা ওবি ভেক্টরটা বের করব। কিভাবে বের করব, দেখো এই ওবি ভেক্টরের যে এই বাহুটার যে লেন্থ, সেই লেন্থটাই হলো ওবি ভেক্টরের মান, আর দিকটা তো বুঝতেই পারতেছি ও থেকে বি বরাবর। ঠিক আছে, এখন ওবি ভেক্টরের মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে কিভাবে লিখবো, খেয়াল করো গভীর মনোযোগ দিয়ে। এটা কিন্তু একটা ত্রিভুজের মধ্যে দেখাচ্ছে, তাই না, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখো যে ত্রিভুজ সূত্রে কি বলছিল, যে একটা ভেক্টর মানে একটা ত্রিভুজের দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টর মান এবং দিক নির্দেশিত হয় একই ক্রমে, তাহলে দেখো এটা কিন্তু এই এ এদিকে একই ক্রমে কিন্তু হচ্ছে 4 মিটার 3 মিটার, এদিকে এদিকে 4 মিটার 3 মিটার। ওকে ফাইন, তাহলে তাদের যে এই ত্রিভুজের বিপরীত বাহুটা, এই বিপরীত বাহুটা কিন্তু তাদের কি নির্দেশ করবে, তাদের যোগফল নির্দেশ করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ও এ বি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে পাই, ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে পাই। তাহলে অ্যাপ্লাই করবা কিভাবে, খেয়াল করো, এখানে আমাদের অ্যাপ্লাই করবা হলো ও এ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবা, বি ও লিখবা, বি ও লিখলে তো একই ক্রমে হয়ে যাবে, ও বি লেখা লাগবে, ও বি ভেক্টর। তাহলে তোমাকে কি এই ও বি ভেক্টরের মানটা বের করতে হবে এবং দিকটা বের করতে হবে। তাহলে ও বি ভেক্টরের মানটা আসলে কি নির্দেশ করবে, এই সরলরেখাটার মান। এই সরলরেখার মানটা কতটুকু হবে সেটা তুমি বুঝতেই পারতেছো। কিভাবে বুঝতে পারবা, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, বলতে পারি যে ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। সুতরাং ও বি এর মান মানে সরলরেখাটার মান বের করতে চাইলে 4 স্কয়ার 3 স্কয়ার, তার মানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমাদের আসবে কি 5। তাহলে ওবি কি আসবে এখানে 5, মানে 5 মিটার। তাহলে ওবি ভেক্টরের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, মানে মডুলাস অফ ওবি ইজ ইকুয়াল টু কি 5 মিটার। তাহলে তার সরণটা হলো কত, 5 মিটার। আমরা বলো সরণ তো শুধু মান দিয়ে প্রকাশ করা যায় না, দিকও লাগে। তাহলে দিকটা কিভাবে ডিফাইন করবা, দিকটা ডিফাইন করবা হলো, দেখো দিকটা যে কোনো একটা এক্সিসের সাপেক্ষে, যে কোনো অক্ষের সাপেক্ষে বা তুমি যে কোনো একটা ভেক্টরের সাপেক্ষে কিন্তু তার দিকটা বের করতে পারো। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আসলে কোন ভেক্টরের দিক বলতে আমরা কি বুঝি, একটা অ্যাঙ্গেল, যে সে কত অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে বিষয়টা খেয়াল করো, এই ও ভেক্টরের দিকে তো ও বি ভেক্টরটা কি এই ও এর সাথে এতটুকু কোণ তৈরি করছে। তাহলে আমরা যদি এই কোণটা বের করতে পারি, সেটি হলো মূলত কি এই ও বি ভেক্টরের দিক। তাহলে এই কোণটা বের করার ওইটা কি, আমরা যদি এই সূত্রে tan থিটা লিখি, tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, বলো, লম্ব বাই ভূমি। লম্বর মান কত, এখানে 3 আর এখানে কত 4। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 3/4 tan ইনভার্স 3 কত 4। তাহলে এখানে কত হবে, এখানে মেবি 3/4 করলে 57 আর 53 ডিগ্রি মেবি। তাহলে এখানে 53 ডিগ্রি হবে তাদের এই ওবি ভেক্টরের কি দিক। তাহলে গুছিয়ে যদি বলতে চাই কি বলবা, যে এই ওবি ভেক্টর একটা সরণ ভেক্টর এবং সেই সরণ ভেক্টরের মানটা হলো কত 5 মিটার, এবং এই ওবি ভেক্টরটা ওই ভেক্টরের সাথে 53 ডিগ্রি কোণ করে উত্তর দিক বরাবর। ঠিক আছে, তো এইভাবে হলো আমরা কি করতে পারি, ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। মনে রাখবে, যে কোনো ম্যাথ যখন আসবে তোমাদের ভেক্টর যখন যোগ করতে বলবে, সেই ভেক্টর যোগগুলোর মধ্যে যদি দেখো তোমাকে
এমন ভাবে বলা হয়েছে ম্যাপটা যাতে একটা ভেক্টর অপর ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। হ্যাঁ, দুইটা ভেক্টর তোমাকে বললো এবং সেই দুইটা ভেক্টর একটা ভেক্টর অপরটা ভেক্টর কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে অবশ্যই তাদের যোগফল বা লব্ধি যদি তোমাদের বের করতে বলে, অবশ্যই তোমরা ট্রাই করবা যে ত্রিভুজের সূত্র যায় কিনা। আমরা সামনের কোনো একটা ভিডিওতে এই ত্রিভুজের সূত্র দিয়ে করে এরকম অনেক ম্যাথ তোমাদের দেখাবো, যে ম্যাথগুলো কিভাবে আমরা সূত্র দিয়ে করতে পারি এবং চাইলে কনসেপচুয়ালি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে ডিরেক্ট তার অ্যান্সার বের করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ত্রিভুজের সূত্র ম্যাথটা দেখলাম। এখন ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা কাজ করব। সেই কি কাজ করব, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা একটা ভেক্টরের অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে পারি সেই জিনিসটা দেখব। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা কি, আমরা একটু আঁকি ছবিটা আগে ভালো করে একটু খেয়াল করি। এই আর এইভাবে আমরা ডিফাইন করলাম। এখন একটা মজার ব্যাপার হলো আমরা একটা নতুন জিনিস শিখতেছি। কি নতুন জিনিস, যে এই যে আমরা এক্স অক্ষ নিলাম, এই যে আমরা ওয়াই অক্ষ নিলাম এবং এই যে আমরা কি নিলাম জেড অক্ষ নিলাম। এই যে এক্স, এই ওয়াই, এই হলো কি জেড। এই যে তিনটা এক্সিস যে আমরা নিলাম, এই তিনটা এক্সিস বরাবর আমরা তিনটা একক ভেক্টর নিব, যেগুলোকে বলা হবে আয়ত একক ভেক্টর। যেগুলোকে কি বলা হবে, আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর নামগুলো হবে কি, আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টরটা কি হবে, আয়ত একক ভেক্টর হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষকে বা এক্স অক্ষের দিককে দেখানোর জন্য বা ডিফাইন করার জন্য আমরা যে একক ভেক্টরটা ব্যবহার করি সেটা এক ধরনের আয়ত একক ভেক্টর। আবার সেম ভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় ওয়াই অক্ষের দিকটাকে নির্দেশ করার জন্য আমরা যে একক ভেক্টরটা ব্যবহার করি সেটা একটা আয়ত একক ভেক্টর। সেম ভাবে এই জেড অক্ষের যে দিক, সেই দিকটা নির্দেশ করার জন্য আমরা যে একক ভেক্টরটা ইউজ করি সেটা এক ধরনের আয়ত একক ভেক্টর। তাহলে এগুলো কি, এগুলো যেমন আই ক্যাপটা হলো এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের দিক নির্দেশ করার জন্য একটা একক ভেক্টর আই ক্যাপ। আবার ওয়াই অক্ষকে দিক নির্দেশ করার জন্য জে ক্যাপ একটা একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। আবার সেম ভাবে এই জেড এক্সিস এর দিক নির্দেশ করার জন্য কে ক্যাপ, এটা একটা আয়ত একক ভেক্টর। তাহলে আমরা আয়ত একক ভেক্টর কটা পাইলাম ভাইয়া, তিনটা, আই ক্যাপ, জে ক্যাপ আর কি কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো হলো কি, এগুলো হলো আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টরকে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে আয়ত একক ভেক্টর বলতে তোমরা কি বুঝো, তাহলে কি অ্যানসার দিবা, অ্যানসার দিবা হলো আয়ত একক ভেক্টর গুলো আমরা ইউজ করি মূলত ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দিক নির্দেশ করার জন্য। এক্স অক্ষের দিক নির্দেশ করার জন্য আমরা আই ক্যাপ ইউজ করি, ওয়াই অক্ষের দিকের জন্য জে ক্যাপ, আর জেড এক্সিস এর জন্য আমরা কে ক্যাপ ইউজ করি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, নরমাল একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর সব কি সেম? হ্যাঁ, তাদের হয়তো মান সেম, তাদের হয়তো কি মান সেম। যেমন নরমাল যদি একটা একক ভেক্টর বলি, যেমন এ ক্যাপ, তার মান 1। আবার এই আই ক্যাপ যদি বলি, আই ক্যাপের মানও কি হবে, একই হবে। কিন্তু এটা নরমাল একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর কিন্তু সেম না। আয়ত একক ভেক্টরগুলোকে নির্দিষ্ট করে, মানে নির্দিষ্ট করে বলতে আমরা জাস্ট হলো শুধু এক্স, ওয়াই, জেড এই তিনটা অক্ষকে ডিফাইন করার জন্য আমরা এই তিনটা অক্ষকে নির্দিষ্ট করে দিচ্ছি যে আই ক্যাপ দ্বারা শুধুই মাত্র এক্স দিক নির্দেশ করবে। আর এই যে ওয়াই দ্বারা কি মিন করবে, ওয়াই দ্বারা মানে ওয়াই বলতে ওয়াই অক্ষের দিক মিন করবে কি জেড ক্যাপ দ্বারা। ঠিক আছে, আচ্ছা যেমন এখন তোমাকে আমি যদি বলি যে এ ক্যাপ বা সি ক্যাপ, এই এ ক্যাপ সি ক্যাপ কিন্তু যে কোনো ভেক্টরের দিক নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। বাট আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ শুধুমাত্র এক্স, ওয়াই, জেড এই তিনটা অক্ষের দিক নির্দেশ করার জন্য ব্যবহার করে থাকি। আচ্ছা ওকে, তাহলে আমরা একক আয়ত একক ভেক্টর কি সেগুলো শিখে ফেললাম। এখন একটা বিষয় খেয়াল করো তো, ধরো কোনো একটা বিন্দুর অবস্থান তুমি নির্ণয় করতে যাচ্ছ। ধরো একটা বিন্দু আছে, এখন এই বিন্দুর অবস্থানটা তুমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে যদি নির্ণয় করতে যাও তাহলে তোমার কি কি দরকার হবে? তো প্রথমে যেটা দরকার হবে সেটা হলো তোমাকে কি করতে হবে, যে এক্স অক্ষ বরাবর তোমাকে একটা সামথিং দূরত্ব যেতে হবে, দেন ওয়াই অক্ষ বরাবর একটা সামথিং দূরত্ব যেতে হবে, দেন জেড অক্ষ বরাবর তোমাকে একটা সামথিং দূরত্ব যেতে হবে। তাহলে যখন তুমি কোনো তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে তুমি একটা কাজ করো, তুমি এক্স অক্ষ বরাবর 2 ঘর যাও, এক্স অক্ষ বরাবর 2 ঘর যাও, মানে এটা তুমি কথা বললে তাকে বুঝাইলা। বাট ধরো এমন একটা সিচুয়েশন হলো তুমি কথা বলতে পারবে না, তাকে লিখে বুঝাইতে হবে। তখন তুমি কি করবা, তখন তুমি যেটা করবা তুমি এইভাবে লিখবা 2i ক্যাপ। তাহলে 2i ক্যাপ যদি খাতায় লিখে রাখো তাহলে সে কি বুঝবে, হঠাৎ করে আসলো সে দেখলো যে তুমি তাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে গেছো যে 2i ক্যাপ বরাবর তুমি যাও, তাহলে সে কিন্তু বুঝে যাবে। সে যদি জানে যে আই ক্যাপটা এক্স অক্ষ বরাবর দিক নির্দেশ করে আর 2টা বোঝাচ্ছে কি, 2টা বোঝাচ্ছে যে ওই এক্স অক্ষের দিকে 2 ঘর যাইতে বলছে।
ক্লিয়ার? তাহলে আমাকে যদি কেউ একজন বলে যে তুমি একটা কাজ করো, তুমি y অক্ষের দিকে 4 ঘর যাও, তাহলে আমরা কি লিখবো? 4j ক্যাপ। কেমনে বুঝলাম? j ক্যাপ দ্বারা বোঝাবে y অক্ষ বরাবর, আর 4 দ্বারা বোঝাবে 4 ঘর যেতে হবে। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে যে তুমি z অ্যাক্সিস বরাবর 5 ঘর যাও, তাহলে কি লিখবা? 5k ক্যাপ। তার মানে k ক্যাপ দ্বারা বোঝাবে z অক্ষ বরাবর, আর 5 দ্বারা বোঝাবে কত ঘর তুমি যাচ্ছ এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন আসলো যে ভাই আপনি সব খালি পজিটিভ দিক দিয়ে কেন দেখাচ্ছেন, নেগেটিভ কি হবে না? হ্যাঁ, অবশ্যই নেগেটিভ হবে। তোমাকে যদি কেউ কোশ্চেন করে, তুমি একটা কাজ করো, তুমি z অক্ষের নেগেটিভ দিকে 3 ঘরে যাও, তাহলে তুমি কি লিখবা? z অক্ষের নেগেটিভ দিকে 3 ঘর মানে -3 i ক্যাপ। তোমাকে যদি কেউ বলে যে সরি, এটা যেটা x অক্ষের আর কি, আর তোমাকে যদি কেউ বলে যে z অক্ষের নেগেটিভ দিকে তুমি 10 ঘর যাও, তাহলে কি বলবা? -10 k ক্যাপ। তাহলে দেখছো, মানে আমরা যে কথা বলতেছি, আমাদের যে ভাষাটা, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ভাবে লেখা যায়। এর জন্যই বলা হয় যে ম্যাথমেটিক্স হলো আমাদের যে সায়েন্স, সেই সায়েন্সের ল্যাঙ্গুয়েজ। কেন ল্যাঙ্গুয়েজ? কারণ ম্যাথ দ্বারা আসলে কোনো একটা জিনিস কি বোঝাতে চাচ্ছে তোমাকে, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো আমরা আসলে এইভাবেই পড়তে চাই যে একটা জিনিস একটা ইকুয়েশন বোর্ডে লেখা আছে, একটা ম্যাথ বোর্ডে সলভ, মানে একটা বোর্ডে একটা ম্যাথ লেখা আছে, বা পেজে বা একটা খাতায় বা কোশ্চেনে একটা ম্যাথ আসছে। এখন এই ম্যাথটা আমাদের কি মিন করতেছে বা কি বোঝাচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা যদি এইটা একটু বুঝতে পারি, তাহলে দেখবা যে ম্যাথ আমাদের জন্য সলভ করা খুবই ইজি হয়ে যাবে। ওকে, ফাইন। তাহলে এখন আমরা যে জিনিসটা করব, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ দ্বারা ডিফাইন করা শেষ। এখন আমরা চলো কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি। ওকে, তাহলে এই বিন্দুর অবস্থান ধরো, প্রথমে কি করতে হবে? তোমাকে এই বিন্দুতে আসতে হলে প্রথমে এক্স অক্ষ বরাবর একটা সামথিং দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে তুমি কি করবা? প্রথমে এক্স অক্ষ বরাবর সামথিং একটা দূরত্ব যাও, গেলা। ধরো এক্স অক্ষ বরাবর তুমি কোন পর্যন্ত আসলা? তাহলে এইটুকু আসলাম। তাহলে এটাকে আমরা কি দিব? এক্স আই ক্যাপ। মানে আই ক্যাপ দ্বারা বোঝাইছে এক্স অক্ষের দিকে, এক্স দ্বারা বোঝাইছে এক্স অক্ষের দিকে তুমি এক্স ঘর গেলা আর কি। ওকে, ফাইন। এরপর তুমি কোথায় যাবা? এখান থেকে, এটা তোমাদের মূল বিন্দু। ওকে, এরপর তুমি এখান থেকে কোথায় আসবা? ধরো আমি তোমাকে যদি এইভাবে বলি যে এই তোমাদের অক্ষটা, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এবং বিন্দুটা ধরো এইখানে আছে। তো এইখানে যদি থাকতে, তাহলে তোমাকে কি করতে হবে? খেয়াল করো, তুমি প্রথমে এখান থেকে এক্স অক্ষ বরাবর যাবা, তারপরে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর আসবা, দেন এখান থেকে ওয়াই অক্ষ বরাবর, এটা বলতে জেড আর কি, সরি। তাহলে এক্স অক্ষ বরাবর যাবা, এইখান থেকে এখানে কোথায় আসবা? জেড অক্ষ বরাবর, যেহেতু জেড মিন করতেছে আমি, জেড অক্ষ বরাবর আসবা, দেন তুমি কোথায় যাবা? ওয়াই অক্ষ বরাবর যাবা। ক্লিয়ার? ওকে, আবার বলতেছি, দেখো এই বিন্দুটা ধরো আসলে তো এইখানে না, বিন্দুটা ধরো এইখানে। এখন এখানে যদি হয়, তো তোমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই আর কি জেড। তো প্রথমে তুমি মূল বিন্দু থেকে এই হলো এক্স অক্ষ বরাবর গেলা। ওকে, ফাইন, গেলাম ভাইয়া, কোনো সমস্যা নাই। এক্স অক্ষর পরে কোথায় যাবা তুমি? তুমি এরপরে আসবে হলো এই ওয়াই অক্ষ বরাবর এই ঘর, এই পর্যন্ত আসবা। ওকে, ফাইন, আসলাম। এরপরে ওয়াই অক্ষ বলতে মানে জেড অক্ষ আর কি, জেড অক্ষ বরাবর এই বরাবর আসলা। আসার পরে কই যাবা? উপরে যেহেতু ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর এইটুকু গেল, এইটুকু গেলে কিন্তু তুমি সেই বিন্দুটাকে পেয়ে যাচ্ছ। তাহলে এরপরে কাজ হলো কি, তুমি এইটুকু গেলা, যাওয়ার পরে যেটা করবা সেটা হলো যে এই বরাবর, মানে তোমাদের জেড কে ক্যাপ বরাবর আসতে হবে। এই যে বলছিলাম না যে এখান থেকে এক্স অক্ষ বরাবর যাবা, তারপরে এই বরাবর আসবা। এই বরাবরটাই তো আসলে তোমার এইটাকে মিন করতেছে, তাই না? আমরা তো এটাকে আসলে এইভাবে আঁকতে পারতেছি না, এই জন্য জাস্ট এটাকে এখানে আমরা মানে এই বরাবর দেখাচ্ছি আর কি, ঠিক আছে? তো এখন সেটা খেয়াল করো, আমি যদি এটা সমান্তরাল এইভাবে একটা দিই, দেন এটা সমান্তরাল যদি এইভাবে আঁকি, দেন এখান থেকে আমরা কোথায় যাব? ধরো এই বিন্দুটা ধরো এখানে আছে না, এখানে বলতে আমরা এইভাবে ডিফাইন করলাম যে আমি এই এইবার উঠতেছি, এই সেই বিন্দু আমার। তাহলে এখানে প্রথমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর কি জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং কি জেড অক্ষ আমরা স্থানাঙ্ক লিখলাম। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো হয়তো যে আমি কি বলতে যাচ্ছি। প্রথমে আমরা কি করলাম? এখানে আমরা এই যে মূল বিন্দু থেকে প্রথমে আমরা এক্স ঘর পর্যন্ত গেলাম। ওকে, ফাইন। দেন এক্স ঘর পর্যন্ত আসার পর কি, দেন এখান থেকে আমাদের কি কাজ করতে হবে? এখান থেকে আমাদের এই জেড অক্ষ বরাবর এইটুকু আসতে হবে, আসলাম। দেন আমাদের এখান থেকে ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে, তারপরে আমি এই বিন্দুর অবস্থানটা পেলাম। তাহলে এখন থেকে বিষয়টা আসলে এই যে বিন্দুর অবস্থান ভেক্টরটা, সেটা আসলে কোনটা? এইটা হচ্ছে আমাদের বিন্দুর অবস্থান ভেক্টর আর।
এখন আমাদের উদ্দেশ্য হলো এই আর ভেক্টরটা কেমন হবে সেটা আমাদের কি বের করা। তুমি সেটা খেয়াল করো, প্রথমে আমরা কাজ করি। প্রথমে যেহেতু আমরা এই বরাবর গেছি এবং এই বরাবর আসছি, এই বরাবর মানে আলটিমেটলি সেটাকে এটা মিন করতেছে একই কথা, আর এই বরাবর যাওয়া মানে এটা সমান্তরাল। এটা আমাদের আমি প্যারালাল শিফটিং যখন পড়াইছি ব্যাপারটা কিন্তু সেম, তোমরা জানো। আচ্ছা, তাহলে আমরা এটাকে প্রথমে নির্ণয় করি যে দেখো এই বরাবর যাওয়া আর এই বরাবর যাওয়া, তাতে আলটিমেটলি তোমার যে লব্ধি যে সরণটা তুমি গেছো সেই ভেক্টরটা কিন্তু এইটা। তাহলে কোনটা হলো? এইটা হলো। এখন বিষয়টা খেয়াল করো, তুমি যদি এইটাকে এইভাবে লেখো, আমাদের বিভিন্ন মান দ্বারা ডিফাইন করো, তো এটা ধরো ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ধরো কি ডি। ওকে, এই যে এইটা আর এইটা কিন্তু সেম। ওকে, আচ্ছা আসলাম, কোনো সমস্যা নাই। এখন দেখো, তাহলে এই যে ত্রিভুজটা যে আমরা আঁকলাম, এই ত্রিভুজে আমরা এখন কি বের করবো? আমরা প্রথমে ওবি বের করবো। কেন ওবি বের করবো? কারণ প্রথমে আমরা ওসি বরাবর গেছি, দেন আমরা সিবি বরাবর আসছি। প্রথমে আমরা ও সি বরাবর গেছি, দেন আমরা কি সিবি বরাবর আসছি। তাহলে আলটিমেটলি আমাদের মোট সরণ কত হয়েছে? মোট সরণ হয়েছে ওবি বরাবর। তাহলে আমরা সেই সরণটা যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? খেয়াল করো, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ত্রিভুজ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ যদি হয়, তাহলে এই ত্রিভুজের আমরা জানি কি যে বলছিলাম কি এটা ত্রিভুজ যদি হয় এবং সেখানে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে কি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, মানে দেখতে মনে হচ্ছে না, বাট এটা কিন্তু একটা কি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? খেয়াল করো, তুমি যখন এখান থেকে এই বরাবর আসছো, তুমি কিন্তু সোজা ওই যে জেড এক্সিস বরাবর, জেডটা কিন্তু এটার সাথে 90 ডিগ্রি, যেভাবে 90 ডিগ্রি ছিল না, তাহলে এটাও তো এখানে 90 ডিগ্রি কোণ। তাহলে এই যে রেখাটা আমি বাঁকা করে রাখছি, এটা কিন্তু এরকম সোজা, তাহলে সোজা রেখাটা এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন এইখানে যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে ত্রিভুজ ও বি সি, এই ত্রিভুজে যদি আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি লিখবো? আমাদের উদ্দেশ্য হলো ওবি বের করা। তাহলে লিখতে পারতেছি ওসি ভেক্টর, এই ভেক্টর প্লাস এই ভেক্টর সি ভেক্টর ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? বিপরীত এই দিকে ছিল একই ক্রম, আর এই হলো বিপরীত ক্রম, তার মানে কি ও বি। ওকে, ওসি ভেক্টর মানে কি বোঝাচ্ছি আমি? দেখো, এই ওসি ভেক্টর মানে এক্স আই ক্যাপ, এক্স আই ক্যাপ। দেন সিবি ভেক্টর মানে কি বোঝাচ্ছি আমি? সিবি ভেক্টর দ্বারা বোঝাচ্ছি জেড কে ক্যাপ। তাহলে ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর। ওকে, তাহলে ওবি ভেক্টর কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে ওবি, এখন কিন্তু আমাদের রেজাল্ট হলো ওই ওবি। এখন ওবি থেকে আমি কোথায় গেছি? ওবি কিন্তু আমি এই বিডি বরাবর গেছি। কোন বরাবর গেছি? আমি এই বিডি বরাবর গেছি কিন্তু। তাহলে বিডি বরাবর কোন এক্সিস বরাবর? ওয়াই এক্সিস বরাবর। তাহলে এই যে এটুকু পথ আমরা কি বলতে পারি? ওয়াই জে ক্যাপ, ওয়াই কি জে ক্যাপ। তাহলে বি থেকে আমি বিডি বরাবর গেছি, মানে ওয়াই জে ক্যাপ বরাবর গেছি। তাহলে বিষয়টা খেয়াল করো, এখন ওবি বরাবর আমার একটা রেজাল্টেন্ট, এখন আমি এটাতে কই বরাবর গেছি? ওডি বরাবর গেছি। তাহলে আলটিমেটলি আমি কত দূর গেছি? আলটিমেটলি আমি ও ডি বরাবর গেছি। তাহলে এই ওডিটাই কিন্তু আমাদের মূল সেই যে ব্যাসার্ধ ভেক্টর আর ওইটা। তাহলে আমরা যদি ওডি ভেক্টরটা নির্ণয় করতে পারি, সেটা হলো আমাদের কি ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ওডি ভেক্টর নির্ণয় করব কোন ত্রিভুজ থেকে? ত্রিভুজ ওবিডি, ওবিডি। এই ত্রিভুজ যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাই? ওবি প্লাস বিডি ইজ ইকুয়াল টু কি ওডি, ওডি। তাহলে সুতরাং ওবি ভেক্টর, তাহলে ওবি ভেক্টরটা কি? ওবি ভেক্টরটা এই যে এটা। তাহলে এইটা কিন্তু এর আগের বার আমরা বের করছি, সেটা কি বের করছিল? এক্স আই ক্যাপ জেড কে ক্যাপ বিডি। বিডি ভেক্টর মানে কি? বিডি ভেক্টর মানে হলো ওয়াই জে ক্যাপ। তাহলে প্লাস ওয়াই জে ক্যাপ ইজ ইকুয়াল টু ওডি ভেক্টর। তাহলে সুতরাং ওডি ভেক্টর দ্বারা আসলে কি বোঝায়? অবস্থান ভেক্টর আর বোঝায়। তাহলে আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এটাকে আমি যদি সাজিয়ে লিখতে চাই, সাজিয়ে লিখতে আলটিমেটলি লেখা যাবে যে কোন একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টরকে মানে নির্দেশ করার জন্য আমরা সাধারণত এই ইকুয়েশনটি ইউজ করব। এক্স আই ক্যাপ দ্বারা বোঝাবে এক্স পক্ষ বরাবর যত ঘর গেছে, দেন ওয়াই জে ক্যাপ দ্বারা বোঝাবে ওয়াই অক্ষ বরাবর, মানে হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছে, আর এখানে আমরা জেড কে ক্যাপ, এই কে ক্যাপ দ্বারা বোঝাবো হলো জেড অক্ষ বরাবর, আর জেড দ্বারা বোঝাবো কত ঘর গেছে। তাহলে এই যে সূত্রটা আমরা পাইলাম, এটা হলো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিভাবে একটা ভেক্টরকে লিখতে পারি। তাহলে একদম জেনারেল ভাবে এখন দেখো, এরপরে থেকে কিন্তু তোমাদের এত কষ্ট করতে হবে না। তোমাদের যদি একটা বিন্দু দিয়ে দেয়, ধরো -3, 4, 7,
যদি বলে যে এর অবস্থান ভেক্টর নির্ণয় করো, তাহলে তুমি কি অবস্থান ভেক্টর মানে কি মূল বিন্দু সাপেক্ষে না? ওকে ফাইন, তাহলে এটাও তো সেই মূল বিন্দু সাপেক্ষে তুমি অবস্থান ভেক্টর আর ছিল, এবং আরটা কি ছিল এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। এক্স ওয়াই জেড ছিল কি এক্স এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক, জেড এর স্থানাঙ্ক। তাহলে তুমি কি লিখতে পারবা, তুমি এর অবস্থান ভেক্টর এই যেটা এই সে অবস্থান ভেক্টর সেটা লিখতে পারবা r = -3i ক্যাপ 4j ক্যাপ 7k ক্যাপ। তাহলে এইভাবে হলো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে আমরা নির্দেশ করি। এখন আমরা দেখব যে একটা ভেক্টর তো আমরা নির্দেশ করলাম, তাহলে এখন এই ভেক্টরের মানটা কিভাবে বের করব সেটা চলো আমরা একটু দেখে নিই। যে একটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর তো নির্দেশ করি এইভাবে, এখন তার মানটা আমরা কিভাবে বের করব? তো মানটা করার জন্য আমরা এই চিত্র দিয়ে মানটা বের করে ফেলি। এখানে খেয়াল করো, তাহলে এই আর ভেক্টরের মডুলাসটা বের করার জন্য কি করতে হবে? এখন দেখো আমাদের সব চিন্তা ভাবনা কিন্তু মান নিয়ে করতে হবে। তাহলে ভাইয়া প্রথমে এই যে আমরা ত্রিভুজের সূত্রে যেটা বলছিলাম যে ও থেকে সি বরাবর আসছি, দেন সি থেকে বি বরাবর আসছে, তার মানে সরণটা আমার কি ওবি। তাহলে আমি প্রথমে ওবি ভেক্টরের মানটা বের করব। তাহলে ওবি ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করব? যেহেতু তোমাদের আমি বলছি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এখানে ত্রিভুজ ওবিসি, এই যে একটা ত্রিভুজ বা ওবিসি না লিখে তুমি সিরিয়াল অনুযায়ী লেখো OCB, এই যেটা সমকোণী ত্রিভুজ তুমি নিলা, এই সমকোণী ত্রিভুজের আমরা কি লিখতে পারবো? এই OB স্কয়ার অতিভুজ স্কয়ার = OC স্কয়ার প্লাস CB স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের কি লেখা যায়? এখান থেকে আমাদের লেখা যায় OC। আমরা কিন্তু মান বের করতেছি, তাহলে আমাদের কি লেখা লাগবে? শুধু মান নেওয়া লাগবে। তাহলে মান কি? এই OC বরাবর শুধু মান হলো x, তাহলে x স্কয়ার প্লাস CB বরাবর শুধু মানটা কি z, তাহলে z স্কয়ার। তাহলে সুতরাং এই OB এর মান হবে √x স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা ঠিক আছে, পেলাম। এখন এরপর আমরা কোথায় গেছিলাম? এই OB বরাবর কিন্তু এখন আমাদের এই OC আর হলো CB এর রেজাল্টেন্ট বা লব্ধি যে ভেক্টর সেই ভেক্টরের মান আমরা পাইছি। এখন ওই OB তে আসার পর আমরা OB থেকে কোথায় গেছি? OB থেকে OD বরাবর গেছি। তাহলে OB থেকে যখন OD বরাবর যাই, তাহলে আমরা জানি কি, এখানে দেখো বিষয়টা খেয়াল করো, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই OD বরাবর যে গেছি সেটাও কিন্তু আমাদের একটা কি ত্রিভুজ? সমকোণী, যে এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল। কিভাবে রাইট অ্যাঙ্গেল? খেয়াল করো, এটা কিন্তু একটা তলের মধ্যে আছে, এই যে এইভাবে এইভাবে একটা তল ধরো, এইরকম একটা তলের মধ্যে আছে। এই তল থেকে তুমি এই বরাবর উপর দিকে উঠছো, তাহলে এই বরাবর যদি উপর দিকে ওঠো তাহলে এই কোণটা কিন্তু কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ হলে এখানে যদি সমকোণী ত্রিভুজের সূত্র তুমি খাটাও তাহলে কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা এইখান থেকে একটা জিনিস আমরা মনে হয় মিস করতেছি, সেটা হলো যে OB বরাবর আসছে, OB বরাবর থেকে আমি কোথায় গেছি? BD বরাবর গেছি। হ্যাঁ, তাহলে এখানে যদি এরকম হয় তাহলে 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি বিপরীত কোণ আমরা জানি কি, দেখো এখানে ত্রিভুজ সূত্র যদি আমরা একটু লিখি, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি বিপরীত বাহুটা হলো কি অতিভুজ। তাহলে এই 90 ডিগ্রি বিপরীত বাহু হলো এটা OD। তাহলে আমরা লিখব এখানে ত্রিভুজ ODB। এখান থেকে যদি সমকোণী ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে কি, অতিভুজ স্কয়ার = OB স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে এই OB স্কয়ারের মান কিন্তু অলরেডি আমরা জানি, সেটা কি, এই যে এটা। তাহলে দেখো x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস এই BD হলো কি y, তাহলে y স্কয়ার। তাহলে সুতরাং OD মানে আমাদের যে সরণটা সেটার যে মান মানে লেন্থ, এটার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা আমরা পাবো কিভাবে? x স্কয়ার y স্কয়ার আর কি করলে z স্কয়ার করলে। তাহলে সুতরাং মডুলাস অফ r, এই OD মানে তো r ভেক্টর, আর যেটা আমি OD এর মান বের করতেছি তার মানে কি আমি মডুলাস অফ r বের করতেছি। তাহলে মডুলাস অফ r কি হবে? √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এই হলো আমাদের মান বের করার সূত্র। তাহলে একটা ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে হলে, তার অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে হলে সাধারণ রূপ হলো r ভেক্টর = xi ক্যাপ। x টা হলো x অক্ষের দিকে তুমি কতটুকু ঘর যাচ্ছ, y টা হলো y অক্ষের দিকে কত ঘর যাচ্ছ বা y এর স্থানাঙ্ক, y অক্ষের স্থানাঙ্ক, আর z টা হলো z অক্ষের স্থানাঙ্ক। এবং এইটারই মান আমরা কিভাবে বের করব? দেখো এই মডুলাস অফ r √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা এই আগেরবার যে ম্যাথটা লিখছিলাম সেই ম্যাথটা সম্পর্কে যদি একটু বলি, যে এটা বিন্দু, সেটা কত থাকবে? ধরো আমরা 2 4 বা আমরা এইভাবে নিলাম যে 2 3 4 এভাবে যদি নিই তাহলে কত হবে? এটা আমাদের অবস্থান ভেক্টর, এই বিন্দুর অবস্থান ভেক্টর কি r ক্যাপ। তাহলে r ক্যাপ কে নির্দেশ করে কিভাবে? 2i ক্যাপ তোমার প্লাস 3j ক্যাপ প্লাস 4k
কে ক্যাপ। তাহলে এখন এটা তো তোমার কি হলো, অবস্থান ভেক্টর হয়ে গেল। তাহলে এই অবস্থান ভেক্টরের মানটা তুমি কিভাবে নির্ণয় করবা? মডুলাস অফ r √, কি করবা, কি ছিল দেখো x², x ছিল কি x অক্ষের দিকে যত ঘর গেছে, এখানে x অক্ষের দিকে কত ঘর গেছে, 2 ঘর গেছে, তার মানে কত 2² প্লাস 3² প্লাস 4²। এটা যদি সলভ করো তাহলে কত হলো 4 9 16, ঠিক আছে। তাহলে 20√29, এটা হলো এই ভেক্টরের মান। এবং দিকটা কি, দিকটা হলো এই দিক বরাবর। সেটা সাধারণত আমরা অ্যাঙ্গেল বের করে দেখিয়ে দিব। তাহলে এই হলো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা একটা ভেক্টরকে নির্দেশ করি, সেই ভেক্টরের মানটা কি রকম হয় সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু মনে করে দেখো, তোমাদের আমি কিছুক্ষণ আগে একক ভেক্টর করেছিলাম। যে একক ভেক্টরটা কাকে বলে? একক ভেক্টরটা হলো যে ভেক্টরের মানটা একক, তাকে আমরা কি বলি? সাধারণত একক ভেক্টর বলে থাকি। তাহলে দেখো আমরা কিন্তু এখন চাইলে, ওই সময় কিন্তু আমরা এটা পড়াইনি যে একক ভেক্টরটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। আমি তোমাদের বলছিলাম যে সি ক্যাপ ইজিক্যাল একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর হলো 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা কিন্তু একটা ভেক্টর। এখন তোমাকে যদি বলে যে এই ভেক্টরের একক ভেক্টরটা বের করো, একক ভেক্টরটা বের করো, এবং যদি বলে যে দিক কোথায়, কার দিক কোথায়, এই একক ভেক্টরের দিকটা কোথায়, তাহলে তোমরা কিভাবে সলভ করবে? তো মূল কথা হলো একটা একক ভেক্টর আমরা কিভাবে পাই। তো একক ভেক্টরকে পাওয়ার ওয়ে হলো কোন একটা ভেক্টরকে, ধরো সি ক্যাপ হলো এই সি ভেক্টর একক ভেক্টর। তাহলে যদি আমরা সি ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা ওই সি ভেক্টরের দিকে একটা কি পাবো, একক ভেক্টর পাবো। তাহলে একক ভেক্টর পাওয়ার ওয়েটা হলো কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলে আমরা ওই মূল ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাবো। তাহলে এখন তোমাকে যেহেতু সি একটা ভেক্টর দিয়েছে আর যেহেতু বলছে যে একক ভেক্টর নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, সি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিবে। তাহলে সি ভেক্টরটা হলো কি 4i ক্যাপ 3j ক্যাপ প্লাস কি 2k ক্যাপ। এবং কি করবা, এই সি ক্যাপের এই সি ভেক্টরের মান কিভাবে বের করে, 4² প্লাস মাইনাস 3² প্লাস 2²। তাহলে কি দাঁড়ালো আমাদের 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কি 2 ক্যাপ √29। তাহলে এটা হলো আমাদের সি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পেলাম। এবং এর দিকটা কোন দিকে হবে, এর দিকটা হবে সি ভেক্টরের দিকে। ওকে, আচ্ছা তোমাদের মনে পড়ে দেখো, আমি কিন্তু বলছিলাম যে এই যে একক ভেক্টর, এই একক ভেক্টর মানটা কি 1 হবে। এই যে একক ভেক্টর, এই একক ভেক্টর মানটা কি হবে, 1 হবে। এখন কথা হলো যে ভাই এখানে তো কোথাও 1 নাই, ঠিক আছে, এখানে কোথাও কি নাই, কোনো 1 নাই। তাহলে এটা কেমনে একক ভেক্টর হলো? ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সংজ্ঞাটা ছিল যে ভেক্টরের মান একক। এমন কিন্তু কোশ্চেনে মানে আমাদের সংজ্ঞায় বলা নাই যে ভেক্টরটা 1, এরকম কিন্তু না, ভেক্টরের মানটা একক। তাহলে আমি যখন এই সি ভেক্টরের মানটা নির্ণয় করি সেটা 1 বের হবে মাস্ট। কিভাবে দেখো খেয়াল করো, আমি যে সি ক্যাপ একক ভেক্টর, এটা যদি মান বের করি, তাহলে এটা মান বের করব কিভাবে, আমি সি ভেক্টরটা চাইলে সুন্দর করে এভাবে লিখতে পারি 29i ক্যাপ, ধরো আগে সি ভেক্টর লিখে নিই, মাইনাস 3√29j ক্যাপ প্লাস 2√29k ক্যাপ। এখন এটা যদি মানটা বের করি তাহলে মানটা কি হবে, মানটা হবে 4√29² প্লাস মাইনাস 3√29² 2√29², এটা আমরা বর্গমূল করে দিই। তাহলে आंसर আমাদের কি আসবে দেখি আমরা একটু, এটা যদি করি তাহলে কি আসবে, আমাদের আসবে 16√29² করলে শুধু 29 প্লাস 9 29 4 29 রুট। তাহলে যদি আমি ক্যালকুলেশন করলে কি আসবে, নিচে 29 আসবে, উপরে সব যোগ করলে কত আসবে, 29 আসবে, এটা রুট, তার মানে 1 এর রুট কত 1। তাহলে দেখছো আমরা এই যে সি ক্যাপ একটা একক ভেক্টর ছিল এবং সি ক্যাপের ভেক্টরটা পাইছি, একক ভেক্টর পাইছি, এটার দিক হলো কি সি এর দিকে, এবং এই সি ক্যাপের যদি আমি মান বের করি তাহলে সেটা মাস্ট বি কি বের হবে, এটা 1 বের হবে। আচ্ছা, তাহলে এখন আমরা একক ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া মোটামুটি নিয়ে নিলাম। আচ্ছা ওকে, তাহলে এই যে এত পড়াশোনা করলাম, এই পড়াশোনা থেকে আসলে আমাদের এখন অ্যাজাম্পশনটা কি হবে, যে আমরা ফাইনালি কি বুঝতে পারলাম, ফাইনালি যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, এই জিনিসটা আমরা একটু লিখে নিই, কারণ এটাই আমাদের ইম্পর্টেন্ট। যে কোন একটা ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমরা প্রকাশ করতে চাই তখন তার সাধারণ রূপ কি লিখবো আমরা,
যোগের নিয়মটা এখন আর নাই, আমরা এটা লিখি সাধারণ রূপ। কার সাধারণ রূপ? যে কোনো একটা ভেক্টরের। তাহলে একটা ভেক্টরের সাধারণ রূপ হবে কি রকম? ax i ক্যাপ ay j ক্যাপ az k ক্যাপ। এখন এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে আসলে ওই জিনিসটা যে i ক্যাপ দ্বারা বোঝাবে x অক্ষের দিকে, আর ax দ্বারা বোঝাবে কতটুকু গেছে বা কত ঘর গেছে, বা এটাকে আমরা ফিজিক্সের ভাষায় সাধারণত বলি x অক্ষ বরাবর a ভেক্টরের উপাংশ বা যত ঘর গিয়েছে। এটা আসলে আমরা এমনি বোঝার জন্য বললাম, বাট মেইন জিনিসটাকে আসলে কি বলে? উপাংশ বলে। তাহলে সেম ভাবে ay টা কি? y অক্ষ বরাবর a ভেক্টরের উপাংশ বা যত ঘর গিয়েছে। আর az টা কি? az টা হলো z অক্ষ বরাবর এই a ভেক্টরের উপাংশ বা যত ঘর গিয়েছে। তাহলে এই হলো আমাদের একটা বেসিক জিনিস, এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে ভাইয়া। এবং এটা যদি একটা ভেক্টর রিপ্রেজেন্ট হয়, মানে সাধারণ রূপ হয়, তাহলে এই যে এই টাইপের যে ভেক্টরগুলো থাকবে, সেই ভেক্টরগুলোর মান আমরা কি বের করব? মান বের করার ওই হলো মডুলাস অফ a ইজ ইকুয়াল টু এই ax এর স্কয়ার ay এর স্কয়ার আর az এর স্কয়ার। ঠিক আছে? যেমন তোমাদের ঢাবিতে একটা কোশ্চেন আসলে এইভাবে, আমার মানটা সঠিক খেয়াল নাই, বাট এরকম টাইপের একটা কোশ্চেন আসছে যে a ভেক্টর ইজ ইকুয়াল টু, খেয়াল করো, a ভেক্টর ইজ ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 7z ক্যাপ। এটা যদি একটা a ভেক্টর হয়, তাহলে এই a ভেক্টরের z অক্ষ বরাবর উপাংশ কত? তাহলে এই কোশ্চেনের आंसरটা কি হবে? একদম সিম্পল হয়। z অক্ষ বরাবর উপাংশ কি? দেখো যে z অক্ষ বরাবর a ভেক্টরের উপাংশ হলো কোনটা? az। তাহলে এখন এখানে কম্পেয়ার করো, ax এর মান এখানে কত? ax এর মান 4, ay এর মান কত? -3, আর az এর মান কত? 7। তাহলে z অক্ষ বরাবর উপাংশ কত এই a ভেক্টরের? সেটা হলো az, মানে 7। आंसर আমাদের কোনটা হবে? आंसर হবে 7। এটা হলো আমাদের आंसर। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন তোমাদের আসতে পারে মনে, যে ভাইয়া কোশ্চেনে বা পরীক্ষায় যদি আমাদের এরকম আসে যে এখানে এই z অক্ষ বরাবর না বলে যদি y অক্ষ বরাবর বলতো, তাহলে আমরা কি লিখতাম? তাহলে y অক্ষ বরাবর বলতে কিন্তু আমাদের -3 লেখা লাগতো। y অক্ষ বরাবর উপাংশ কত সেটা কিন্তু আমাদের কি লেখা লাগতো? -3 লেখা লাগতো। এই -3 আসলে কি বোঝায়? -3 দ্বারা আসলে বোঝায় যে তোমার এই ভেক্টরটা যখন তুমি রিপ্রেজেন্ট করছো ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায়, তখন y অক্ষের নেগেটিভ দিকে 3 ঘর গেছে। y অক্ষের কোন দিকে? নেগেটিভ দিকে। এখন তুমি যদি শুধু 3 দিতা, তাহলে কিন্তু দেখো মিনিংটাই চেঞ্জ হয়ে যায়, যে তুমি যখন রিপ্রেজেন্ট করছো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, তখন এই a ভেক্টরে যখন y অক্ষ বরাবর গেছো, শুধু 3 দ্বারা বোঝাবে ধনাত্মক দিকে, কিন্তু আসলে তুমি কিন্তু ধনাত্মক দিকে যাও না, তুমি কিন্তু নেগেটিভ দিকে 3 ঘর গেছো। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা কিভাবে আমাদের এই যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা শিখলাম। ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তার সাধারণ রূপ দেখলাম, সেটার মান কিভাবে বের করে সেই মানটা আমরা শিখে নিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এই হলো আমাদের ত্রিভুজের সূত্রের অ্যাপ্লিকেশন, এবং ত্রিভুজের সূত্রের আরো টাইপের ম্যাথ আছে। যেমন তোমাকে যদি এরকম একটা ম্যাথ বলা হয়, মাঝে মাঝে এরকম আসে যে তোমাদের একটা ত্রিভুজ দিয়ে দেয় আর নিচে বলে যে নিচের কোনটি সঠিক। খেয়াল করো, এরকম তোমাকে বলে দিবে যে ধরো আমি দুইটা করাবো, একটা হলো ত্রিভুজ দিয়ে দিবে, তোমাকে বলবে যে এটা টি, এটা আর, ধরো এটা হলো এস, আর এখানে থাকবে কি, এখানে তোমাকে এইভাবে দেওয়া থাকবে যে টি প্লাস এস প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এটা রিপ্রেজেন্ট করে নিচের কোন চিত্রটা, এইভাবে কোশ্চেন থাকতে পারে। তো আমি প্রথমে এই কোশ্চেনটা আসি, তাহলে এইটা যদি তোমাকে এভাবে দিয়ে দেয়, যদি বলে নিচের কোনটি সঠিক, তাহলে তুমি কি आंसर দিবা? যে आंसर দিবে এরকম, যে ধরো ক নাম্বার থাকবে টি প্লাস আর প্লাস এস, এইটা খ নাম্বার থাকতে পারে আর প্লাস এস ইজ ইকুয়াল টু টি। দেন গ নাম্বারে থাকতে পারে ধরো এইভাবে যে টি প্লাস ইজ ইকুয়াল টু আর।
ধরো এইভাবে অপশনগুলো আমাদের থাকতে পারে, তাহলে এখানে মানে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কোন অপশনটা ঠিক, এখানে কিন্তু আসলে এই অপশনটা ঠিক। এই যে এইটার জন্য, এই ত্রিভুজের জন্য আমাদের এই অপশনটা ঠিক। কিভাবে ঠিক দেখো, টি ভেক্টর প্লাস আর ভেক্টর বিপরীত ক্রমে এস ভেক্টর নির্দেশ করছে, যে টি ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি এস ভেক্টর। তো এইটার জন্য কিন্তু এই চিত্রটা আসলে না, এটার জন্য যদি আমি রিপ্রেজেন্ট করতে চাইতাম তাহলে এটার জন্য কি ত্রিভুজ হইতো, দেখো খেয়াল করো আমি এঁকে দিচ্ছি। এই অপশনের জন্য তোমাদের যেটা হইতো সেটা হলো তুমি দুইটা আগে নিবা, এটা নিবা কি আর, এটা নিবা কি এস, তাহলে এই তৃতীয় বাহুটা তাদের লব দিয়ে নির্দেশ করবে টি, তাহলে টি ভেক্টর দিবা, ভেক্টরটা কোন দিকে দিবা, এইদিকে দিবা না এদিকে দিবা। তুমি জানো যে এটার যে ক্রম ছিল তার বিপরীত ক্রমে দিতে হবে, তাহলে এটা ক্রম ছিল এই বরাবর, তাহলে বিপরীত ক্রম হলো এই বরাবর, তাহলে এই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা দ্বারা কি নির্দেশ করে, তাহলে এই ত্রিভুজ তিনটা আঁকো তুমি, এই ত্রিভুজের তিনটা বাহু আঁকলা, এটা টি প্লাস এস ইকুয়াল টু কি আর। তাহলে প্রথমে কি করবা তুমি, ধরো এই এবার এখান থেকে দেখো, এটা টি, এটা এই বরাবর, এটা এই বরাবর, এটা এস, আর এই বরাবর দিলে কি হতো, একই ক্রম হইতো, বিপরীত ক্রমে দেওয়া লাগবে, তাহলে এটা এই আর। ওকে, এখন আমরা আসি যে এইটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, মানে আমাদের ত্রিভুজের সূত্র অনুযায়ী ত্রিভুজকে কিভাবে রিপ্রেজেন্ট করব, একটু খেয়াল করো ভাইয়া। তো এইটাকে যদি একটু তুমি চিন্তা করো যে এইভাবে তো একটাকে যে কোনো একটাকে রেজাল্টে রাখতে হবে, তার মানে কি, যেখানে টি ভেক্টর প্লাস এস ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আর হয়। ওকে, তো এই মাইনাস আর হয়, তুমি এটা খেয়াল করো, এটাকে একটু সমাধান করে নাও, এই মাইনাস লিখে এখানে তুমি শুধু আর ভেক্টর লিখলা, কোনো সমস্যা নেই। এখন এটা কিভাবে হবে, ধরো এই তুমি লিখলা, তুমি জানো কি, তুমি জানো হলো যে টি প্লাস আর কে এস কে তুমি যদি যোগ করো তাহলে এই হলো টি ভেক্টর, ঠিক আছে, এই হলো টি ভেক্টর, এদিকে হলো তোমার কি এস ভেক্টর, তাহলে টি এস এই দিকে যদি যায় তাহলে একই ক্রমে আমাদের কিন্তু কি হয়ে যায়, কিন্তু আমাদের যেতে বিপরীত ক্রমে, তাহলে বিপরীত ক্রমে দেওয়া লাগবে কি এই বরাবর। ওকে ফাইন, তুমি এই বরাবর দিলে। এখন দেখো এই বরাবর যদি দাও তাতে তোমার ত্রিভুজের সূত্রটা কি হবে, টি ভেক্টর প্লাস এস ভেক্টর ইজ ইকুয়াল টু কিন্তু আর ভেক্টর হয়, কিন্তু তোমাদের অপশনে কিন্তু ইজ ইকুয়াল টু আর ভেক্টর না, তোমাদের অপশনে ইজ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর। তাহলে খেয়াল করো, তোমাদের এই যে আমি যখন ভেক্টরের প্রোগ্রামে পড়িয়েছিলাম তখন কিন্তু বলছিলাম যে আর ভেক্টর দ্বারা যেদিকে বুঝাবে মাইনাস আর দ্বারা তার বিপরীত দিকে বুঝাবে, তার মানে যেহেতু তোমার এখানে মাইনাস আর আছে, এখানে যেহেতু মাইনাস আর দিতে হবে, তার মানে কি আর ভেক্টর যদি এইদিকে হয়, মাইনাস আর ভেক্টরটা আসলে কোন দিকে হবে, এই দিকে হবে। তার মানে টি প্লাস এস প্লাস আর ইজ ইকুয়াল টু 0 মানে কি এই ভেক্টরটা রিপ্রেজেন্ট করে। ওকে, আর এটা কমন সেন্সে বুঝতে পারো যে তিনটা ভেক্টরের যোগফল শূন্য। এখন তুমি ধরো যে তিনটা ভেক্টর সরণ ভেক্টর দাও, তোমাকে তো বলে দেয় না যে তিনটা কোনো ফোর্স হবে বা অন্য কিছু হবে, তুমি ধরে নাও তো তিনটা ভেক্টর সরণ ভেক্টর, এই টি একটা সরণ আর এস একটা সরণ আর একটা সরণ, তার মানে তিনটা মানে সরণ বলতে পদ যদি তুমি যোগ করো সেই রেজাল্ট 0 আসে কখন, যখন তুমি যাত্রা বিন্দু যেখান থেকে শুরু করবা আবার এখানে শেষ করবা, একমাত্র ওই ক্ষেত্রে তাদের সরণটাকে এসে 0 আসে। এই কনসেপ্টটা ইউজ করো, চাইলে তুমি এই ম্যাথটাকে সলভ করতে পারো। তো আই থিঙ্ক তোমাদের ত্রিভুজ সূত্র মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা যখন ম্যাথের সেকশনে যাব, ম্যাথের সেকশন বলতে আমি তোমাদের জন্য যখন একটা আলাদা ম্যাথের লেকচার বানাবো, তখন ওই ম্যাথের লেকচারে আমি অবশ্যই ত্রিভুজের সূত্রের কিছু কনসেপচুয়াল ম্যাথ আমরা ট্রাই করব। তাহলে আমাদের বাকি থাকলো কি, আমাদের বাকি থাকলো আরো দুইটা সূত্র, একটা হলো আমাদের বহুভুজ সূত্র যেটা ত্রিভুজ সূত্রের মতো, এবং আরেকটা হলো কি সামান্তরিকের সূত্র। তো এই দুইটা সূত্র আমরা ইনশাআল্লাহ সামনের যে লেকচারগুলো আসবে সেই লেকচারগুলোতে আলোচনা করব। ওকে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।